আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের কেমিস্ট্রি ফিনিশিং টাচ। আজকের ক্লাসের টপিক হচ্ছে পরিমাণগত রসায়ন, রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। তো একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখানে অনেক অঙ্ক আছে এবং পাশাপাশি থিওরির বেশ কিছু টপিক আসে। তো আমাদের মোটামুটি একাডেমিক অ্যাডমিশন দুটো ক্ষেত্রে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা লাইভে আসো কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবা যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আর সবাই কাইন্ডলি বন্ধু বান্ধব অন্য যাদের আছে ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন করে দিবা। আশা করি আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আসলে আসলে আজকের ক্লাসের টপিক হচ্ছে পরিমাণগত রসায়ন, রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। সাউন্ড মিউট করে আমার কাছে দেখুন। এবং পাশাপাশি যারা লাইভে আসো কাইন্ডলি অন্যদেরকে একটু মেনশন করে দাও আর একটু কমেন্ট করে জানাবা কথা শোনা যাচ্ছে কিনা। আমরা এখনই ক্লাস শুরু করব, সবাই কাইন্ডলি বন্ধুদের একটু মেনশন করে দিবা। আচ্ছা, এখানে রাখ, তুই দেখ কমেন্ট আসবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকে শুরু করি। আজকে আমাদের প্রথম যে পরিমাণগত রসায়নে আমাদের প্রথম একটা খুব মূল একটা বিষয় শিখবো আজকে আমরা, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। এই অধ্যায়ে তুল্য সংখ্যা জিনিসটা জানলে মোটামুটি এই অধ্যায়ের অনেক কিছু জিনিস আমরা খুব সহজে মেজারমেন্ট করতে পারবো। তো প্রথমে আমরা চলে আসি তুল্য সংখ্যা জিনিসটার ভিতরে। সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা। তো প্রথমে আসি হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা জিনিসটা কি, আমরা সহজ কথায় বলি যে তুল্য সংখ্যা হচ্ছে একটা তুলনা, একটা মেজারমেন্ট। আমরা কোনো কিছুর মেজারমেন্ট বিভিন্ন রকম ভাবে করতে পারি। তো ধরো একটা যৌগ, কেন অ্যাসিড, আমরা অ্যাসিডের মেজারমেন্ট কিভাবে করি, যে অ্যাসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H+ দান করে। তাহলে অ্যাসিড জলীয় দ্রবণে কয়টা H+ দান করলো, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। আমি যদি ক্ষারের কথা বলি, তাহলে ক্ষারের তুল্য সংখ্যা কি, ক্ষার যে কয়টা OH- আয়ন দান করলো। তাহলে প্রথমে আসি যে এই তুল্য সংখ্যার মেজারমেন্টটা এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তো আমি প্রথমে চলে আসি যে আমরা যদি বলি অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা কেমন হবে। তাহলে অ্যাসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H+ দান করে। তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে সে যে কয়টা H+ দান করে, যে কয়টি H+ দান করে। তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা কি, অ্যাসিড যে কয়টি H+ বা হাইড্রোজেন আয়ন দান করে। তাহলে আমি যদি তোমার কাছে প্রশ্ন করি যে HCl কয়টা দান করে, উত্তর হচ্ছে একটা। তাহলে HCl এর তুল্য সংখ্যা কত, এক। HCl এর তুল্য সংখ্যা কত, এক। আমি যদি বলি H2SO4 কয়টা দান করে, দুইটা। তাহলে তুল্য সংখ্যা কত, দুই। আমি যদি বলি HNO3 কয়টা দান করে, একটা। তাহলে তুল্য সংখ্যা কত, এক। তার মানে অ্যাসিড যে কয়টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, যে কয়টা দ্রবণে সে দান করে, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এখন যদি আমি তোমাকে বলি যে H3PO4 এ কয়টা দান করবে, যেমন এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে তিনটা, তাহলে তুল্য সংখ্যা কত, তিন। অনুরূপভাবে আমি যদি বলি H3PO3 এ কয়টা দান করবে, এখানে দেখে মনে হচ্ছে যে তিনটা হাইড্রোজেন আছে, তিনটা দান করবে, কিন্তু না, এ জলীয় দ্রবণে এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন হচ্ছে দুইটা, তাহলে তুল্য সংখ্যা কত, দুই। আমি যদি বলি H3PO2 এরও তিনটা দেখে মনে হচ্ছে, কিন্তু এর জলীয় দ্রবণে দান করে একটা,
তাহলে তুল্য সংখ্যা কত 1। তাহলে কেন এরা তিনটার ক্ষেত্রে একটু এক্সেপশনাল আসলে এদের ক্ষেত্রে সেটার ব্যাখ্যা এবার যাব। তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে অ্যাসিড যে কয়টা হাইড্রোজেন আয়ন দান করে। এখন আসো আমরা এদের গাঠনিক সংকেতটা একটু দেখি। গাঠনিক সংকেতটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের এখান থেকে কেন এদের ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম হলো। তাহলে প্রথমে আসি আমাদের H3PO4 এর কথায়। আমি যদি এর গাঠনিক সংকেতটা দেখি ফসফরিক অ্যাসিডের, তাহলে ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেতে দেখা যায় যে তিনটা হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত। দেখো সরাসরি অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত থাকে তারাই দ্রবণে H+ আয়ন আকারে বের হয়ে আসতে পারে। তাহলে এখানে কয়টা আছে হাইড্রোজেন আয়ন? তিনটা। তাহলে এই কারণে H3PO4 এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন তিনটা, এই কারণে এর তুল্য সংখ্যা আমরা বলছি হচ্ছে 3। আমরা আবারও বলি তুল্য সংখ্যা টপিকটা এই অধ্যায়ের খুব বেসিক একটা জিনিস। আমরা এই জিনিসটা জানতে পারলে এই অধ্যায়টা অনেকটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো এবার আসো আমি যদি H3PO3 এর কথাটা বলি, H3PO3 এর ক্ষেত্রে আমি যদি গাঠনিক সংকেতটা আঁকাই, এটা হচ্ছে H3PO3। দেখো এখানে সরাসরি অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, এই একটা এই একটা। এই হাইড্রোজেনটা কিন্তু ফসফরাসের সাথে যুক্ত। তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু প্রতিস্থাপনযোগ্য নয়। প্রতিস্থাপনযোগ্য কোনটা? এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা। তাহলে কয়টা আছে এরকম প্রতিস্থাপনযোগ্য? দুইটা। তাহলে তুল্য সংখ্যা কত? এই কারণে 2। আমি যদি এবার আসি H3PO2 এর ক্ষেত্রে, তাহলে দেখো H3PO2 এর ক্ষেত্রে আমাদের H3PO2 এর ক্ষেত্রে একটা মাত্র প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, বাকি দুটো হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে যুক্ত। এরা দ্রবণে প্রতিস্থাপিত হতে পারে না, এই কারণে এর তুল্য সংখ্যা কত? 1। তার মানে আমাদের অ্যাসিডের তুল্য সংখ্যাটা হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে। তাহলে এই অনুসারে আমরা এই তিনটা অ্যাসিড আমাদের H3PO4 এর ক্ষেত্রে হচ্ছে 3, H3PO2 এর ক্ষেত্রে PO3 এর ক্ষেত্রে 2 এবং H3PO2 এর ক্ষেত্রে 1। তাহলে এই জিনিসটা আমাদের গেল। চলে আসো আমাদের এর পরের মেজারমেন্ট, আমরা চলে আসি ক্ষারের তুল্য সংখ্যায়। তাহলে ক্ষারের তুল্য সংখ্যা কিভাবে মেজারমেন্ট করে? আমরা জানি ক্ষার কারা? যারা জলীয় দ্রবণে OH- আয়ন দান করে। তাহলে ক্ষারের মেজারমেন্ট হচ্ছে যে কয়টা OH- আয়ন দান করে, যে কয়টি OH- আয়ন দান করে। তাহলে আমি যদি বলি NaOH, তাহলে এই দ্রবণে কয়টা হাইড্রোজেন OH- দান করতেছে? একটা। তাহলে তুল্য সংখ্যা কত? 1। আমি যদি বলি MgOH2, এ কয়টা দান করতেছে? দুইটা। তাহলে তুল্য সংখ্যা কত? 2। এখন আসো আমি যদি বলি অ্যামোনিয়া, অ্যামোনিয়াও তো ক্ষারধর্মী, কিন্তু এর তো OH নাই, তাহলে এর তুল্য সংখ্যা কিভাবে মেজারমেন্ট করব? তাহলে ক্ষারের তুল্য সংখ্যা মেজারমেন্ট আমরা শুধু OH- আয়ন দান দ্বারা করি না, আমরা আরো একটা মেজারমেন্ট দ্বারা করি। সেটা কি নিশ্চয়ই সবাই পরিবেশ রসায়নের ক্ষেত্রে আমরা পড়ছি এতদিনে, যে লুইস ক্ষার কারা? যারা জলীয়, যারা মুক্ত জোড় ইলেকট্রন দানে সক্ষম, যে সকল যৌগ মুক্ত জোড় ইলেকট্রন দানে সক্ষম। তাহলে NH3 তে নাইট্রোজেনে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, সে এটা দান করতে পারে H+ কে। বা বলতে পারি আমরা যে অ্যামোনিয়া প্রোটন বা H+ গ্রহণ করতে পারে। কয়টাকে গ্রহণ করতে পারে? একটা। এই কারণে তুল্য সংখ্যা কত? 1। তাহলে ক্ষারের আরেকটা মেজারমেন্ট হচ্ছে যে কয়টি H+ গ্রহণ। তাহলে ও কয়টা H+ গ্রহণ করছে? একটা। এই কারণে ওর তুল্য সংখ্যা কত? 1। চলে আসার পর আমাদের একটা যৌগের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে মেজারমেন্ট করে। তাহলে আমরা অ্যাসিড দেখছি, ক্ষার দেখছি, এখন আসো যৌগ। তো যৌগের ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা মেজারমেন্ট করি হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ দিয়ে। ক্যাটায়নের মোট চার্জ। তাহলে যৌগের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ। আমি যদি বলি ধরো ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এক্ষেত্রে ক্যাটায়নের চার্জ কত? 2+। তাহলে তুল্য সংখ্যা কত? 2। আমি যদি বলি ম্যাগনেসিয়াম কার্বনেট, এখানে ক্যাটায়নের চার্জ কত? 2+। তাহলে তুল্য সংখ্যা কত? 2। আমি যদি বলি সোডিয়াম কার্বনেট, এখানে সোডিয়ামের চার্জ কত? +1। কিন্তু আমরা বলে দিচ্ছি যে যৌগের তুল্য সংখ্যা হবে ক্যাটায়নের মোট চার্জ। তাহলে সোডিয়ামের চার্জ +1, কিন্তু সোডিয়াম এখানে আছে কয়টা? 2টা। এই কারণে তুল্য সংখ্যা কত হবে? 2। তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত?
2। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, আমি যদি বলি Fe2SO4 হোল 3 ফেরিক সালফেট এর তুল্য সংখ্যাটা কত হবে? তো কমেন্টসে জানাবা। Fe2SO4 হোল 3 এর তুল্য সংখ্যা কত হবে? কমেন্টসে জানাবা। এটার তুল্য সংখ্যা কত হবে? কাইন্ডলি কমেন্টসে জানাবা। ফেরিক সালফেট তুল্য সংখ্যা কত হবে? আচ্ছা, তাহলে আমরা Fe3SO4 হোল 3 এর ক্ষেত্রে, Fe2SO4 হোল 3 এর ক্ষেত্রে অর্থাৎ ফেরিক সালফেটের ক্ষেত্রে যদি খেয়াল করি, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3। তাহলে আমাদের যৌগের তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ। তাহলে এখানে ক্যাটায়নের মোট চার্জ কত? 3 দুগুণে 6। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 6। তাহলে এটা গেল হচ্ছে আমাদের যৌগের তুল্য সংখ্যা। চলে আসো এরপরে আমাদের ধাতুর তুল্য সংখ্যা। একটা ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। ধাতুর তুল্য সংখ্যা কিভাবে মেজারমেন্ট করবো? ধাতুর যোজনী দ্বারা। যেমন আমি যদি সোডিয়ামের কথা বলি, তাহলে সোডিয়ামের যোজনী 1, তাহলে তুল্য সংখ্যা 1। ম্যাগনেসিয়ামের কথা বলি তাহলে 2, যদি অ্যালুমিনিয়ামের কথা বলি 3, ইত্যাদি ইত্যাদি। তাহলে ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে ধাতুর যোজনী। আচ্ছা, চলে আসি এরপর জারক। আমরা জানি জারক কাকে বলে? যারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারকের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে জারকের তুল্য সংখ্যা হচ্ছে সে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে। জারকের তুল্য সংখ্যা হচ্ছে সে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারকের তুল্য সংখ্যা হচ্ছে সে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমাদের এখানে আমরা জানি কিনা, এতদিনে আমরা পড়ছি নিশ্চয়ই, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আছে +7। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যাসিডীয় পরিবেশে যখন বিক্রিয়া করে, তখন এই +7 থেকে জারণ সংখ্যাটা চেঞ্জ করে +2 তে যায়। তাহলে +7 থেকে +2 তে যেতে গেলে ওকে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে? 5টা। তাহলে ওর তুল্য সংখ্যা কত? 5। কারণ জারকের তুল্য সংখ্যা কিসে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট +7 থেকে +2 তে গেছে 5টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অম্লীয় মাধ্যমে এ 5টা ইলেকট্রন গ্রহণ করে 2+ এ গেছে। এর জারণ এই তুল্য সংখ্যা এই কারণে অম্লীয় মাধ্যমে কত? 5। কেন 2+ এ গেল +7 থেকে, কেন অন্যটাই গেল না, সেটার ব্যাখ্যা আমরা একটু সামনে আসতেছি। আপাতত এই জিনিসটা একটু মনে রাখি যে অম্লীয় মাধ্যমে +7 থেকে +2 তে যায়। আবার ক্ষারীয় মাধ্যমে এ +7 থেকে +4 এ যায়। তাহলে সেক্ষেত্রে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা। তাহলে এই অবস্থায় তুল্য সংখ্যা কত? 3। এই অবস্থায় তুল্য সংখ্যা কত? 3। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব ইম্পর্টেন্ট। অম্লীয় মাধ্যমের তুল্য সংখ্যা 5, ক্ষারীয় মাধ্যমের তুল্য সংখ্যা হচ্ছে 3। অম্লীয় মাধ্যমে +7 থেকে +2 তে যায়, ক্ষারীয় মাধ্যমে +7 থেকে +4 এ যায়। এবার আসি পটাশিয়াম ডাইক্রোমেট, যেমন K2Cr2O7। তাহলে এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আছে +6। এ যখন বিক্রিয়া করে, বিক্রিয়া শেষে ক্রোমিয়াম 3+ এ যায়। আমি আবারও বলতেছি, কেন 3+ এ গেল বা আগেরটায় কেন 2+, 4+ এ গেল, এটার ব্যাখ্যা একটু সামনে আসতেছি। আপাতত আমরা এই জিনিসটা একটু মনে রাখি। তাহলে এ +6 থেকে কত হয়ে গেছে? +3 তে। তাহলে +6 থেকে +3 তে যেতে গেলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়? 3টা। তাহলে +6 থেকে +3 তে যেতে গেলে 3টা ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। তাহলে 2টা ক্রোমিয়াম মোট গ্রহণ করবে 3 দুগুণে 6টা ইলেকট্রন। তাহলে এর তুল্য সংখ্যা কত? 6। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা কত? 6। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে 5টা গ্রহণ করে, এই কারণে 5। ক্ষারীয় মাধ্যমে 3টা গ্রহণ করে +4 এ যায়, এই কারণে হচ্ছে 3। তাহলে এইটুকু সবাই ক্লিয়ার কিনা? কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা। আচ্ছা, তাহলে আমাদের জারক গেল। চলে আসো বিজারক। তাহলে কোন জিনিসটা চেঞ্জ হয়ে কোথায় যাচ্ছে, এই জিনিসটা আমাদের আপাতত একটু মনে রাখতে হবে। আমরা আস্তে আস্তে সামনে মেকানিজম পড়লে জিনিসটা বুঝে যাবো। বিজারকের ভিতরে আসি। তাহলে বিজারকের কাজ হচ্ছে ইলেকট্রন দান করা। তাহলে বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে ও যে কয়টা ইলেকট্রন দান করে। বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে ও যে কয়টি ইলেকট্রন দান করে। যেমন ধরো আমি যদি বলি কথার কথা FeCl2,
মনে করো FeCl3 তে গেছে, তাহলে ও আছে +2 তে, গেছে +3 তে, তাহলে কয়টা ইলেকট্রন দান করতে? একটা। তাহলে ওর তুল্য সংখ্যা কত? 1। যেমন ধরো আমি যদি বলি H2C2O4 অক্সালিক অ্যাসিড, এখানে কার্বনের জারণ সংখ্যা আছে +3। এই বিক্রিয়া শেষে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +4। তাহলে +3 থেকে +4 এ গেছে, কয়টা ইলেকট্রন দান করছে? একটা। কিন্তু কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে মোট দান করছে কয়টা? তাহলে এর তুল্য সংখ্যা কত? 2। তাহলে H2C2O4 বিক্রিয়া শেষে কিসে যায়? CO2 তে। তুল্য সংখ্যা কত? 2। এবার আসো, ধরো আমি যদি বলি H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এই বিক্রিয়া শেষে O2 মানে অক্সিজেন গ্যাসে যায়। আমরা জানি যে সকল পারঅক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে ও বিক্রিয়া শেষে কিসে গেছে? O2 তে। O2 তে অক্সিজেনের জারণ সংখ্যা কত? 0। O2 তে অক্সিজেনের জারণ সংখ্যা কত? 0। তাহলে আমাদের -1 থেকে 0 তে গেছে, কয়টা ইলেকট্রন দান করছে? একটা। তাহলে -1 থেকে 0 তে যাওয়ার জন্য একটা দান করছে, কিন্তু অক্সিজেন এখানে আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা অক্সিজেন মোট দান করবে দুইটা। তাহলে এর তুল্য সংখ্যা কত? 2। H2O2 এর তুল্য সংখ্যা কত? 2। ধরো আমি যদি বলি H2S হাইড্রোজেন সালফাইড, ও বিক্রিয়ার সাথে সালফারে যায়, তাহলে এখানে সালফার আছে -2 তে, গেছে কত? 0 তে। তাহলে -2 থেকে 0 তে যেতে গেলে দুইটা ইলেকট্রন দান করতে হয়। তাহলে তুল্য সংখ্যা কত? 2। তুল্য সংখ্যা কত? 2। ধরো আমি যদি বলি HI হাইড্রোজেন আয়োডাইড, ও বিক্রিয়া শেষে I2 তৈরি করে, তাহলে এখানে আছে -1 এ, গেছে কত? 0। তাহলে -1 থেকে 0 তে যেতে গেলে একটা ইলেকট্রন দান করতে হয়। তাহলে আয়োডিন আছেও একটা। তোমরা এখন বলতে পারো যে আয়োডিন তো এই পাশে দুইটা আছে, আমার এই পাশ দিয়ে মেজারমেন্ট না, আমার কি দান করতেছে? দান করতেছে I-, সে যাচ্ছে I2 তে। তাহলে I- একটা ইলেকট্রন দান করে I2 তে গেছে। তাহলে এই কারণে এখানে তুল্য সংখ্যা কত? 1। তুল্য সংখ্যা কত? 1। আচ্ছা, এবার আসো আমাদের যেমন Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। দেখো এই যৌগটায় সালফারের জারণ সংখ্যা কত? আমরা নিশ্চয়ই জারণ সংখ্যা সবাই নির্ণয় করতে পারি, কারণ এটা অবশ্যই খুব আমাদের দরকারি। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা আছে দেখো +2। এই যৌগটা বিক্রিয়া শেষে সোডিয়াম টেট্রাথায়োনেটে রূপান্তরিত হয়, Na2S4O6, সোডিয়াম টেট্রাথায়োনেট। তাহলে এই সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের জারণ সংখ্যা এখানে আছে দেখো +2.5। তাহলে একটা জিনিস খেয়াল করি, সালফার 2 থেকে 2.5 এ গেছে। একটা মজার জিনিস এখানে, যেমন 2 থেকে 2.5 এ যেতে গেলে কয়টা ইলেকট্রন দান করতেছে হিসাবে? 0.5টা, অর্ধেক। তো সালফার যেহেতু দুইটা আছে, তাহলে দুইটা মোট দান করবে কয়টা? একটা। তার মানে তুল্য সংখ্যা কত? 1। অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত? 1। সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া শেষে কিসে রূপান্তরিত হয়? সোডিয়াম টেট্রা থায়োনেটের তুল্য সংখ্যা কত? 1। তাহলে এই তুল্য সংখ্যাগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা সামনে যখন বিক্রিয়াগুলো করব তখন দেখবা তুল্য সংখ্যাটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের খুব সহজেই এই বিক্রিয়াগুলো করা অনেকটা ইজি হয়ে যাবে। তো আমরা চলে আসি এবার এর পরের জিনিসটাতে। তাহলে আমাদের তুল্য সংখ্যাটা মোটামুটি গেল। তুল্য সংখ্যার পরে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তুল্য ভর। তুল্য ভর, তুল্য ভর কি? তুল্য ভর হচ্ছে যে আণবিক ভরকে যদি আমি তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি, আণবিক ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি, তুল্য সংখ্যাকে e দ্বারা যদি প্রকাশ করি, তাহলে সহজ কথায় তুল্য ভর বলতে আমরা বুঝি m/e। যেমন ধরো আমি যদি বলি H2SO4, তাহলে H2SO4 এর আণবিক ভর কত? 98। তুল্য সংখ্যা কত? 2। তাহলে তুল্য ভর কত আসবে? 49। আমি যদি বলি HNO3, তাহলে এর আণবিক ভর হচ্ছে 63। কয়টা দান করে? হাইড্রোজেন একটা। তাহলে তুল্য সংখ্যা 1। তাহলে তুল্য ভর কত? 63। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি কি না, যে যাদের ক্ষেত্রে
তুল্য সংখ্যা 1 তাদের আণবিক ভর এবং তুল্য ভর দুটোই একই। যাদের ক্ষেত্রে তুল্য সংখ্যা 1 তাদের আণবিক ভর এবং তুল্য ভর দুটোই একই। চলে আসো, তাহলে আমাদের তুল্য ভর গেল। এবার আমরা চলে আসবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের শক্তিমাত্রা বা ঘনমাত্রা। শক্তিমাত্রা বা ঘনমাত্রা, তো ঘনমাত্রা প্রকাশের বেশ কিছু ইউনিট আছে। তো আমরা আজকে মোটামুটি সবকটাই বলার চেষ্টা করব। তোমাদের সিলেবাসে যদিও সবগুলো নেই, কিন্তু অ্যাডমিশন পরীক্ষার সময় আমাদের এই জিনিসগুলো লাগবে। আমি একবারেই সবকিছুটা বলে যাব। প্রথমেই যে জিনিসটা তোমরা এসএসসি লেভেল থেকে পড়তেছো সেটা হচ্ছে আমাদের মোলারিটি। মোলারিটি, আচ্ছা, তো মোলারিটিকে আমাদের প্রকাশ করা হয় সি দ্বারা বা এস দ্বারা, এক এক বইতে এক এক রকম ভাবে প্রকাশ করছে। আমরা এখানে সি দ্বারাই প্রকাশ করলাম। তো নিশ্চয়ই এই সূত্রটার সাথে আমরা পরিচিত যে সি সমান 1000 ডাব্লিউ বাই এমভি। তাহলে মোলারিটির সংজ্ঞায় অবশ্যই আমাদের শুরুতে একটা কথা বলতে হবে, সেটা কি, যে নির্দিষ্ট তাপমাত্রায়। মোলারিটিটা অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায়। কেন? কারণ আমাদের আয়তনের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। মোলারিটির সংজ্ঞা কি বলতেছে, যে 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রাবকের ভিতরে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে তার যে শক্তিমাত্রা, সেটারই আমরা বলতেছি হচ্ছে মোলারিটি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 ml বা 1 লিটারের ভিতরে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে তাপমাত্রা চেঞ্জ হলে যেহেতু আয়তন চেঞ্জ হয়, সেখানে ঘনমাত্রাও চেঞ্জ হতে পারে, মোলারিটিও চেঞ্জ হতে পারে। এই কারণে অবশ্যই মোলারিটি তাপমাত্রা নির্ভরশীল। তাহলে সি সমান 1000 ডাব্লু বাই এমভি। এখানে ডাব্লুটা হচ্ছে দ্রবের ভর, এমটা হচ্ছে আণবিক ভর, আর ভিটা হচ্ছে আমাদের আয়তন। আয়তনটা যদি এমএল এ থাকে, মিলিলিটারে থাকলে তখন আমরা উপরে 1000 নিই, না থাকলে আমরা শুধু ডাব্লু বাই এমভি যদি ভিটা লিটারে থাকে। তো এটা গেল হচ্ছে মোলারিটি। তো আমরা এই সূত্রটা দিয়ে বাকি সূত্রগুলোকে দেখো কনভার্ট করব একেবারে। এই সূত্রটার সাথে বাকি সূত্রগুলো বলবো। মোলারিটির পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মোলালিটি। মোলালিটি, তো মোলালিটির ক্ষেত্রে কি হচ্ছে, মোলালিটি আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। 1000 ডাব্লু বাই এম ইন্টু ডাব্লু ওয়ান। অর্থাৎ একটা জিনিস খেয়াল করি, আগে এই যে আয়তনটা এটা এমএলএ বা লিটারে বলছিলাম, এখানে এই যে পরিমাণটা এটা তখন বলা হচ্ছে গ্রামে বা কেজিতে। কিসে বলা হচ্ছে? গ্রামে বা কেজিতে। অর্থাৎ 1 কেজি পরিমাণ দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে তার যে শক্তিমাত্রা সেটা হচ্ছে মোলালিটি। সেটা 1 কেজি বলি বা 1000 গ্রাম বলি। যখন দ্রবের মানে আমাদের দ্রাবকের ভর বা কোনো কিছুর ভর গ্রাম বা কেজিতে থাকে, আমরা সেটা তাপমাত্রা বাড়াই বা কমাই, সেই এককের কিন্তু চেঞ্জ হয় না, অর্থাৎ গ্রাম বা কেজির কিন্তু পরিবর্তন হয় না। এই কারণে মোলালিটি কিন্তু তাপমাত্রার সাথে সম্পর্কিত নয়। মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। কিন্তু মোলালিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল ছিল? কারণ এই আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক আছে। তাপমাত্রা বাড়ালে আমাদের আয়তন চেঞ্জ হয়, সেক্ষেত্রে ঘনমাত্রা চেঞ্জ হতে পারে, কিন্তু তাপমাত্রার সাথে ভরের এককটা গ্রাম বা কেজিতে রূপান্তরের যে মানে এক্সচেঞ্জের বা পরিবর্তনের সুযোগটা নেই। তাহলে মোলালিটি হচ্ছে এম সমান 1000 ডাব্লু বাই এম ইন্টু ডাব্লু ওয়ান। সবাই আমরা ক্লিয়ার কিনা? এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা যাচ্ছি সেটা হচ্ছে নরমালিটি। নরমালিটি, তাহলে মোলারিটি গেল, মোলালিটি গেল, এখন আসলে নরমালিটি। নরমালিটিকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে সেই একই সূত্রের সাথে মিলাবো। দেখো আমরা একটু আগে দেখছি এম বাই ই, এই এম বাই ই মানে ছিল হচ্ছে তুল্য ভর। কি ছিল? তুল্য ভর। তুল্য ভর কি ছিল? আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করবো। তাহলে নরমালিটি প্রযোজ্য হচ্ছে যে 1000 ml বা 1 লিটার দ্রাবকে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায়, যেহেতু এটা ml এ আছে বা লিটারে আছে, নির্দিষ্ট তাপমাত্রায় 1000 ml বা 1 লিটার দ্রাবকে যত তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে, যত তুল্য ভর পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে তার যে শক্তিমাত্রা, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে নরমালিটি। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি কিনা পরের লাইনে, 1000 ডাব্লিউ ই বাই এমভি।
এটা উপরে গেল। তাহলে এখান থেকে একটু খেয়াল করি, এই যে 1000 W/mv, এটুকুরে আমরা কিন্তু একটু আগে বলছি মোলারিটি সি। তাহলে আমরা একবারে বলতে পারি কি না, এন সমান সি, এন সমান সি, অর্থাৎ এটা হচ্ছে নর্মালিটি, এটা হচ্ছে মোলারিটি, এটা হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে আমরা যদি একটা দ্রবণের মোলারিটিকে তুল্য সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে আমি তার নর্মালিটি পেয়ে যাব। তার মানে মোলারিটি আর নর্মালিটিকে কিভাবে কনভার্সন করতে হয়, এটা হচ্ছে সেই একটা নিয়ম যে আমাদের নর্মালিটি কিভাবে আসলো। আচ্ছা, তাহলে মোটামুটি সবাই এটা ক্লিয়ার কিনা? আমরা পরের টপিকটায় যাই। সেটা নর্মালিটির পরে আমাদের ঘনমাত্রা প্রকাশের প্রাচীনতম একটা একক ছিল, যেটা বর্তমানে আসলে ব্যবহার করা হয় না। এই এককটাকে বলা হতো ফর্মালিটি, বা আমরা বলি ফর্মাল দ্রবণ, ফর্মালিটি। তো ফর্মালিটি জিনিসটা কেমন? তো এটা আগেকালে ব্যবহৃত হতো, এখন তেমন একটা ব্যবহৃত হয় না। ফর্মালিটির ক্ষেত্রে বলা হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড, এই যৌগটা পানিতে 100% ভেঙে যায়, পানিতে 100% বিয়োজিত হয়। তাহলে যেসব যৌগ পানিতে 100% বিয়োজিত হয়, অর্থাৎ NaCl সলিড ছিল, তুমি যখন ওকে পানিতে দিছো, ও Na প্লাস অ্যাকুয়াস অ্যাকুয়াস অবস্থায় চলে গেছে, Na প্লাস Cl মাইনাস। তাহলে Na প্লাস আর Cl মাইনাস দ্রবণে আমাদের 100% বিয়োজিত হয়েছে সোডিয়াম ক্লোরাইড, তাই এরা জলীয় দ্রবণে চলে গেছে। যখন কোনো জলীয় দ্রবণ, কোনো তড়িৎ বিশ্লেষ্য বা কোনো পদার্থ জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, তাদের ক্ষেত্রে এই ফর্মালিটি বা ফর্মাল কথাটা আগে কালে ব্যবহৃত হতো। জিনিসটা কেমন? যেমন তোমার কাছে যদি আমি বলি যে NaCl এর ভর কত, তাহলে আমরা বলবো কি 58.5। এখান থেকে আমরা বলি যে 1 মোল NaCl ইকুয়ালস টু 58.5 গ্রাম NaCl। এই যে 1 মোল NaCl মানে 58.5 গ্রাম, এই 58.5 গ্রামটা কার ভর? NaCl এর ভর, আমরা এখন জানি। তো তখনকার সময়ে বলা হচ্ছে যে এই যে NaCl আমি যখন পানিতে দিচ্ছি, আসলে তো NaCl অবশিষ্ট নেই, অবশিষ্ট কে আছে? Na প্লাস আর Cl মাইনাস আছে, কারণ NaCl সব ভেঙে গেছে, ভেঙে এই অবস্থায় আছে, Na প্লাস আছে আর Cl মাইনাস আছে। তো আমি যদি এই Na প্লাস আর Cl মাইনাস এর ভরটা যোগ করি, তাদের ভরও কত হবে? 58.5, কারণ আমাদের আয়নের সাথে তো আর ভরের সম্পর্ক নেই। তখন এই 58.5টাকে বলা হতো ফর্মুলা ভর। কি ভর বলা হতো? ফর্মুলা ভর। অর্থাৎ এই যে 1 মোল NaCl 58.5 গ্রাম আমরা বলছি, তখন এটাকে 1 মোল না বলে বলা হতো 1 ফর্মাল NaCl। 1 ফর্মাল NaCl ইকুয়ালস টু 58.5 গ্রাম। এবং এই 58.5 গ্রাম আসলে NaCl এর ভর না, এটা হচ্ছে Na প্লাস এবং Cl মাইনাস আয়নের ভর, তাদের যোগফল, যেটাকে আমরা বলতেছি ফর্মুলা ভর। দেখবা আমাদের পরিমাণগত রসায়নে হাজারিন আখতারের বইয়ের একেবারে অধ্যায়ের ঠিক দ্বিতীয় পেজেই আমাদের এই জিনিসটা আছে, সেটা হচ্ছে NaCl এর ফর্মুলা ভর কত? 58.5 গ্রাম। এই ফর্মুলা ভরের অর্থটা এইখান থেকে আসছে, ফর্মালিটি কথাটা থেকে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের ঘনমাত্রা প্রকাশের মোলারিটি গেল, মোলালিটি গেল, নরমালিটি এবং হচ্ছে ফর্মালিটি, এই চারটা মোটামুটি একক আমাদের আছে। তাহলে এই জিনিসটা সম্পর্কে আমরা সবাই ধারণা রাখবো। বিশেষ করে নরমালিটি এবং মোলালিটি, এটা অ্যাডমিশনের ক্ষেত্রে সময় আমাদের খুব বেশি আছে, একাডেমিক লেভেলে মোলালিটির বাইরে খুব একটা বেশি আসতে দেখা যায়নি। আমরা চলে আসি আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে শতকরা। শতকরা দিয়ে প্রচুর অঙ্ক আসে আমাদের, শতকরা বা পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজের বেশ কিছু দেখবা আমাদের বইগুলোতে বেশ কিছু চিহ্ন ব্যবহার করে, যে পার্সেন্টেজ এভাবে লেখা থাকে W/V, লেখা থাকে পার্সেন্টেজ W/W, লেখা থাকে পার্সেন্টেজ V/V, এরকম বিভিন্ন ভাবে লেখা থাকে। তো এই কথাটার অর্থ কি আসলে? শতকরা মানে আমি বোঝাচ্ছি যে এই যে নিচে ভি, এই ভিটা হচ্ছে ml এ, ডাব্লুটা আছে গ্রামে, অর্থাৎ এই জিনিসটা প্রকাশ করতেছে যে 100 ml এ, 100 ml এ কত গ্রাম পদার্থ আছে, কত গ্রাম দ্রবীভূত আছে। এটা প্রকাশ করতেছে 100 গ্রামের ভিতরে কত গ্রাম আছে, ইউনিটটা হচ্ছে 100 গ্রামের ভিতরে কত গ্রাম আছে। আর এটা প্রকাশ করতেছে 100 ml এর ভিতরে কত ml আছে। তাহলে আমাদের এই যে শতকরা প্রকাশ, পার্সেন্টেজ W/V বা W/W বা V/V, এই জিনিসের অর্থটা কি? যে 100 ml এর ভিতরে এত গ্রাম আছে, 100 ml এর ভিতরে এত ml আছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো আমাদের এখান থেকে প্রশ্ন আসবে এরকম যে শতকরাকে তুমি মোলারিটিতে কনভার্ট করো। শতকরা দেয়া আছে একটা দ্রবণের,
তাকে মোলারিটিতে কনভার্ট করো। তো আমরা সহজ কথায় বলি যে আমরা যদি পার্সেন্টেজ দেয়া থাকে তাকে যদি মোলারিটিতে কনভার্ট করতে বলি, তাহলে মোলারিটি সি সমান হচ্ছে পার্সেন্টেজ ইন্টু 10/m, মানে আণবিক ভর। তাহলে মোলারিটি সি সমান পার্সেন্টেজ ইন্টু 10 ভাগ আণবিক ভর, এটা হচ্ছে আমাদের সূত্র। তো ধরো একটা জায়গায় পার্সেন্টেজের সাথে রো দেয়া আছে, মানে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব এটা উল্লেখ করে দিচ্ছে। একটা জায়গায় পার্সেন্টেজের সাথে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব উল্লেখ করে দিচ্ছে, তখন আমার মোলারিটি সমান কি হবে? সেম পার্সেন্টেজ ইন্টু 10 ভাগ m, শুধু এই রোটা উপরে গুণ হয়ে যাবে। একেবারে সহজ সিস্টেম, যে পার্সেন্টেজ ইন্টু রো ইন্টু 10 ভাগ m। আচ্ছা, অনেকে বলতে পারো যে কিভাবে সূত্রগুলো আসলো। আসলে এখন তো আমাদের শেষ সময়, এখন সূত্রগুলোর প্রুফ আমাদের তেমন লাগবে না, আপাতত সূত্রগুলো আমাদের মুখস্থ রেখে অঙ্কগুলো করতে হবে। এগুলো প্রুফ আমরা একাডেমিক লেভেলে একেবারে শুরুতে যখন ছিলাম তখন দেখানো সম্ভব, এখন এগুলো দেখাতে গেলে অনেক ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। তো মোটামুটি আমরা সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই অঙ্ক আমাদের অবশ্যই আসবে পরীক্ষায়। বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো যদি দেখো, অ্যাডমিশনের কোশ্চেন গুলো দেখো, এই জিনিসগুলো অবশ্যই আসছে। তাহলে এই শুধু সূত্র আমাদের গেল। আচ্ছা, এবার আসো যে আমাদের এই শক্তিমাত্রা প্রকাশের আরো কিছু একক আছে, ইউনিট আছে। যেমন আমরা একটা একে বলি ppm। ppm মানে কি? পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন। এবার চলে আসি, মিলিয়ন মানে কি? 10⁶, অর্থাৎ 10 লক্ষের সাপেক্ষে কত অংশ আছে। ppb পার্টস পার বিলিয়ন, 10⁹ এর সাপেক্ষে। অনুরূপভাবে ppt পার্টস পার ট্রিলিয়ন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে বলবে যে তুমি মোলারিটিকে ppm এ কনভার্ট করো। মোলারিটিকে ppm এ কনভার্ট করো। মোলারিটিকে কিভাবে ppm এ কনভার্ট করতে হয়? তাহলে মোলারিটিকে ppm এ কনভার্ট করার নিয়ম হচ্ছে যে ppm ইকুয়ালস টু মোলারিটি মানে c ইনটু আণবিক ভর ইনটু 10⁻³ আচ্ছা, তখনই প্রশ্ন আসবে যে ভাই এখানে তো বললাম 10⁶, কেন 10⁻³ লিখছেন? আসলে আমাদের এই যে সি মোলারিটি, এই মোলারিটি কি 1000 ml এর ভিতরে কতটুকু আছে? ওই 1000 ml মানে 1000 W/mv, সেই 1000 এ 10⁻³ এই 10⁻³ 10⁶ এখানে আছে। আমরা বাহ্যিকভাবে এটা 10⁻³ দিছি। তাহলে যদি আমার এখানে বলতো ppb তে কনভার্ট করো, তখন কি বলতাম? c ইনটু m ইনটু 10⁶। এটা হচ্ছে আমাদের ppb তে কনভার্সন। ppm এ কনভার্সন আমাদের সবগুলো মনে রাখার দরকার নেই, একটা মনে রাখলে আরেকটা আমরা যদি বেসিকটা মনে রাখতে পারি তাহলে এমনি বের করে নিতে পারবো। আচ্ছা, এবার আসো আমরা অনেক সময় আরো শর্টকাটে এরকম জিনিসটা করতে পারি যে ধরো একটা দ্রবণের শতকরা পরিমাণ দেয়া আছে, তোমাকে বললো যে এটাকে ppm এ কনভার্ট করো। একটা দ্রবণের শতকরা পরিমাণ দেয়া আছে, সেটাকে ppm এ কনভার্ট করো। তাহলে শতকরা পরিমাণ থেকে ppm আমরা কিভাবে যেতে পারি দেখো তো। ppm সমান আমরা বলছি c ইনটু m ইনটু 10⁻³। c এর জায়গায় আবার আমরা একটু আগে বলছি পার্সেন্টেজ ইনটু 10 ভাগ m। তাহলে আলটিমেটলি একবারে আমরা এমসিকিউ তে ডাইরেক্ট এটা করতে পারি যে শতকরা পরিমাণকে আমি যদি সরাসরি 10⁻⁴ দ্বারা গুণ করি তখনও আমি ppm পাবো। পার্সেন্টেজ বা শতকরাকে যদি সরাসরি 10⁻⁴ দ্বারা গুণ করি তাহলেও কিন্তু আমরা ppm পাবো। তাহলে সবাই এই বিষয়টা ক্লিয়ার কিনা? আমরা মোটামুটি বেশ কিছু সূত্র দেখলাম। এই সূত্রগুলো যেন সবাই খাতায় আমরা নোট করে ফেলি, যারা খাতার সামনে নিয়ে বসছি অবশ্যই নোট করে ফেলি। এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগবে, কারণ পরের দিন আমরা যখন ম্যাথ গুলো করবো তখন এই সূত্রগুলো আমরা রিপিট করব। আচ্ছা, তাহলে আমাদের ppm গেল, ppb গেল। চলে আসো এর পরের আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা জানি কিনা যে দ্রবণের লঘুকরণের সূত্র। দ্রবণের লঘুকরণের সূত্র। ধরো এই দ্রবণে একটা পদার্থ আছে, তার 400 ml 0.5 মোলার আছে। আমি এর ভিতরে যদি 200 ml পানি যোগ করে দিই, তাহলে নিশ্চয়ই আয়তন যখন বেড়ে যাবে এই দ্রবণের ঘনমাত্রা আর তখন আগের মতো থাকবে না, ঘনমাত্রাটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে দ্রবণটা যখন আরো বেশি আয়তন পাইছে, দ্রবণটা আগে যতটুকু ঘন ছিল এখন পাতলা হয়ে যাবে, তখন সেই সূত্রটাকে আমরা বলতেছি লঘুকরণের সূত্র। যেটা কি আছে? v1c1 সমান v2c2। এই জিনিসটা আমরা দেখতে হবে। এটা হচ্ছে আমাদের দ্রবণের লঘুকরণের সূত্র।
তো এরপরে আমাদের আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে যে ধরো এই পাত্রে একটা পদার্থ আছে যার আয়তন V1, যার ঘনমাত্রা C1, আর একটা পদার্থ আছে যার আয়তন V2, ঘনমাত্রা C2, আরো একটা পদার্থ আছে ধরলাম যে V3 আয়তন, ঘনমাত্রা C3 ইত্যাদি। তো টোটাল পাত্রের আয়তন যদি আমি বড় হাতের V বলি, টোটাল ঘনমাত্রা যদি C বলি, তাহলে আমরা একবারে বলতে পারি কিনা VC সমান V1 C1, V2 C2, V3 C3 ইত্যাদি। তো এটা যেমন আমরা বলতে পারি, এটা ছিল মোলারিটি দিয়ে, মানে ঘনমাত্রা মোলারিটিতে। যখন আমি যদি এটা নর্মালিটি দিয়ে বলতাম, দেখো তো, তাহলে Vn বলতে পারতাম। একই কথা, মোলারিটি যেভাবে কাজ করছে নর্মালিটি সেরকম, তখন বলতাম V1 N1 প্লাস V2 N2 প্লাস ডট 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 ইত্যাদি। তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি সবাই ক্লিয়ার কিনা। চলে আসো এর পরে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ জিনিসটা কি, যে একটা পাত্র, এখানে মনে করো A আর B আছে, একটা পদার্থ A আর একটা পদার্থ B আছে। A এর মোল সংখ্যা আমি ধরলাম Na, B এর মোল সংখ্যা আমি ধরলাম Nb। তাহলে A টোটাল পাত্রের সাপেক্ষে কতটুকু পরিমাণে আছে মোল সংখ্যায়, সেটাকে বলা হয় A এর মোল ভগ্নাংশ। B টোটাল মোল সংখ্যার সাপেক্ষে কতটুকু পরিমাণ আছে, সেটা হচ্ছে B এর মোল ভগ্নাংশ। তাহলে আমি A এর মোল ভগ্নাংশ যদি x এ ধরি, B এর মোল ভগ্নাংশ যদি xb ধরি, তাহলে আমাদের এই পাত্রের টোটাল মোল সংখ্যা কত, Na প্লাস Nb। তার মধ্যে A কতটুকু পরিমাণ আছে, Na পরিমাণ। আবার xb যদি বলি, টোটাল মোল সংখ্যা Na প্লাস Nb, তার ভিতরে xb কতটুকু আছে, মানে b কতটুকু আছে, Nb পরিমাণ। তাহলে এটা হচ্ছে এর মোল ভগ্নাংশ। দেখো তো, আমি যদি এইটার এটা যোগ করি, অর্থাৎ xa প্লাস xb করলে আমরা কত পাচ্ছি, 1। অর্থাৎ মোল ভগ্নাংশ একটা মিশ্রণে যতগুলো উপাদান থাকবে তাদের সবার মোল ভগ্নাংশের যোগফলের মানটা কত হবে, 1 হবে। মোল ভগ্নাংশের যোগফলের মানটা কত হবে, 1 হবে। তাহলে এই জিনিসটা আমাদের মোটামুটি দেখতে হবে। এটা হচ্ছে একটা বেসিক কথা গেল। চলে আসি এরপরে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। তো এটা বোঝার জন্য আমরা দুটো বিক্রিয়া আগে একটু লিখি। দেখো, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে আমাদের লবণ আর পানি তৈরি হয়েছে, প্রশমন বিক্রিয়া। এখানেও লবণ আর পানি তৈরি হয়েছে, প্রশমন বিক্রিয়া। আমি যদি সমতা করি, এটাই 2 2, এটা সমতাই আছে। তোমার কাছে যদি জিজ্ঞাসা করি যে NaOH এর মোল সংখ্যা এখানে কত, 1। NaOH এর তুল্য সংখ্যা কত, আমরা একেবারে শুরুতে বলছি 1, কারণ এই দ্রবণে একটা এই OH মাইনাস দান করছে। তাহলে মোল সংখ্যা তুল্য সংখ্যার গুণফলটা কত হয়েছে, 1। আমি যদি HCl এর কথা জিজ্ঞাসা করি, তাহলে এখানে HCl এর মোল সংখ্যা 1, HCl এর তুল্য সংখ্যা কত, 1, তাহলে গুণফলটা কত, 1। এবার এটার ক্ষেত্রে আসি, এখানে NaOH আছে 2 মোল, NaOH এর তুল্য সংখ্যা কত, 1, তাহলে গুণফল কত, 2। এখানে H2SO4 এর তুল্য সংখ্যা, এই মোল সংখ্যা আছে 1 আর তুল্য সংখ্যা কত, 2, তাহলে গুণফলটা কত, 2। তাহলে একটা জিনিস খেয়াল করি, একটা অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় অ্যাসিডের তুল্য সংখ্যা মোল সংখ্যার গুণফল যা, ক্ষারের তুল্য সংখ্যা মোল সংখ্যার গুণফলও তাই। প্রত্যেকটা ক্ষেত্রে মোল সংখ্যা তুল্য সংখ্যার গুণফলটা ধ্রুবক, মোল সংখ্যা তুল্য সংখ্যার গুণফলটা সমান। তাহলে অ্যাসিড এবং ক্ষার একই অনুপাতে যেমন বিক্রিয়া করে, আমাদের জারক এবং বিজারকও একই অনুপাতে বিক্রিয়া করে, কারণ জারক যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা একবারে এই জিনিসটাকে এভাবে বলতে পারি কিনা, দেখো তো, যে আমাদের একটা অ্যাসিডের মোল সংখ্যা যদি n হয়, অ্যাসিডের তুল্য সংখ্যা যদি E হয়, তাহলে তার গুণফল অ্যাসিডের ক্ষেত্রে যা, একটা ক্ষারের মোল সংখ্যা যদি n হয়, তার তুল্য সংখ্যা যদি E হয়, তাদের গুণফল পরস্পর সমান হবে। তো মনে করো একটা মিশ্রণে 10টা অ্যাসিড আছে, 5টা ক্ষার আছে, তাহলে সেই 10টা অ্যাসিড একত্রে কি করবে, এই 5টা ক্ষারকে প্রশমন করবে। তাহলে আমরা একবারে সামেশন দিয়ে দিতে পারি কিনা, যে সামেশন অফ এনি অফ অ্যাসিড ইকুয়ালস টু সামেশন অফ এনি অফ
ক্ষার। একই রকম ভাবে এটা যদি জারক বিজারকের ক্ষেত্রে হতো তাহলে আমরা বলতে পারি কিনা সামেশন অফ এনি অফ জারক ইকুয়ালস টু সামেশন অফ এনি অফ বিজারক। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র এটা, দ্বারা আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। তাহলে একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া সকল ক্ষেত্রেই মোল সংখ্যা তুল্য সংখ্যার গুণফলটা ধ্রুবক বা সমান, যতগুলো অ্যাসিড থাকবে, যতগুলো ক্ষার থাকবে, যতগুলো জারক থাকবে বা বিজারক থাকবে, ইত্যাদি ইত্যাদি। এখন আসো, এই যে আমি মোল সংখ্যা তুল্য সংখ্যার কথা বললাম, এখানে আমরা মোল সংখ্যা এই n সমান কি কি বলতে পারি? তাহলে n দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা মানে হচ্ছে কোনো কিছু দ্রব্যের ভর বা আণবিক ভর। তোমাকে যদি বলা হয় 10 গ্রাম NaCl এর মোল সংখ্যা কত, তাহলে 10 ভাগ NaCl এর ভর 58.5 করলে যা আসবে সেটা। আমি যদি বলি কোনো কিছুর আয়তন V এবং সেটাকে যদি আমি এসটিপি আয়তন 22.4 লিটার দ্বারা ভাগ করি এসটিপিতে, তাহলে সেটাও আমি মোল সংখ্যা পাবো। কোনো কিছুতে পরমাণুর সংখ্যা যদি x হয়, সেটাকে যদি আমি নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রেও আমি মোল সংখ্যা পাবো। আবার আমরা জানি যে ঘনমাত্রা এর একক হচ্ছে মোল পার লিটার, সেটাকে যদি আমি ভি লিটার দ্বারা গুণ করি, অর্থাৎ আমাদের সি এর একক হচ্ছে মোল পার লিটার ঘনমাত্রা, এটাকে যদি আমি লিটার একক দ্বারা গুণ করি, তাহলে লিটার লিটার কেটে আলটিমেটলি কি থাকবে? মোল থাকবে। তাহলে আরেকটা জিনিস বলতে পারি এন সমান সিভি। আরো কি বলতে পারি? আমরা জানি পিভি সমান এনআরটি, তাহলে এন সমান বলা যায় পিভি বাই আরটি। তাহলে একবারে আমাদের যখন অঙ্কের প্রয়োজনে, প্রশ্নের প্রয়োজনে যেটা লাগবে সে অনুসারে আমরা ম্যাথগুলো করব, কখন কোনটা লাগবে সে অনুসারে আমাদের ম্যাথগুলো করতে হবে। তাহলে মোটামুটি এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার কিনা? সবাই খাতা এটা করে ফেলি, এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, চলে আসো আমাদের, আমরা আজকে জারণ বিজারণ যে টাইট্রেশন বা যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোর ভিতরে যাব। তো সেটা যাওয়ার আগে আমরা একটু কিছু বেসিক কথা বলি। জারণ বিজারণের ক্ষেত্রে আমরা জানি যে জারণ মানে ইলেকট্রন ত্যাগ করার যে প্রক্রিয়া, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়া, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া। তাহলে জারণ মানে ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়া, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া। আর জারক কি করে? জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন দান করে। আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে যে জারক বিজারক কিন্তু তাহলে সাবস্টেন্স, অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, জারক বিজারক হচ্ছে সাবস্টেন্স। আর জারণ বিজারণ হচ্ছে প্রসেস, অর্থাৎ যে প্রসেসে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণটা হয়। তো একটা যে যৌগ দিয়ে তোমাকে বলবে এ জারক কিনা বা এ বিজারক কিনা, তো আমি একটা সহজ উদাহরণে আসি। যেমন ধরো আমি যদি সালফারের কথা বলি, সালফারের জারণ সংখ্যা হতে পারে -2 0 +2 +4 +6। আমরা মোটামুটি জানি এটা কোথায়, সবাই যারা জানো না তারা কাইন্ডলি মনে রাখবা। তো ধরো তোমার কাছে একটা যৌগ দেওয়া হলো H2S, একটা দেওয়া হলো SO2, একটা দেওয়া হলো SO3। এখানে সালফার +6 এ আছে, এখানে +4 এ আছে, এখানে -2 তে আছে। তো সালফার, যে সালফারটা +6 এ আছে, এ কিভাবে +6 এ গেছে? নিশ্চয়ই 6টা ইলেকট্রন ত্যাগ করে +6 এ গেছে। ও কি আর ইলেকট্রন ত্যাগ করে +7 এ বা +8 এ যাওয়া সম্ভব না, কারণ সর্বোচ্চ জারণ সংখ্যা কত? +6। তাহলে ও জারণ সংখ্যা কমাতে পারে, ও কমায় 4 2 0 এসব জায়গায় আসতে পারে। অর্থাৎ ওর পক্ষে শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করা সক্ষম, গ্রহণ করতে পারে। তাহলে এ শুধু ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে তার নাম কি? জারক। যে ইলেকট্রন গ্রহণ করে তার নাম কি? জারক। এখন আসো, যে সালফারটা 2 - এ আছে, তাহলে ও 2 - এ কিভাবে গেছে? দুটো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ও কি আর ইলেকট্রন গ্রহণ করে 3 - 4 - যেতে পারে? উত্তর হচ্ছে না, কারণ সর্বনিম্ন জারণ সংখ্যা কত? -2। তাহলে ও কি করতে পারে? ও গ্রহণকৃত দুটো ইলেকট্রনের একটা ছেড়ে দিয়ে, দুটো ছেড়ে দিয়ে 0-তে আসতে পারে।
ছেড়ে 2 4 6 বাড়াতে পারে, অর্থাৎ ইলেকট্রন ও শুধুমাত্র দান করতে পারে। তাহলে যে দান করে তাকে আমরা কি বলছি? বিজারক। যে দান করে তাকে আমরা কি বলছি? বিজারক। SO2 ও +4 আছে, তাহলে ও +4 থেকে ইলেকট্রন ত্যাগ করে +6 এ যেতে পারে, আবার ইলেকট্রন গ্রহণ করে +2 তে, 0 তে, -2 তে আসতে পারে। তার মানে ও দানও করতে পারে, ও গ্রহণও করতে পারে। এখানে ও জারকও হতে পারে, বিজারক হতে পারে। তাহলে এই কনসেপ্টটা যার যে বুঝছো সে খুব সহজে জারক বিজারক আলাদা করতে পারবে। আমাদের বিভিন্ন সময় প্রশ্ন আছে নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, নিচের কোনটি বিজারক জারক। আমরা ম্যাক্সিমাম কি করি? বিভিন্ন উদাহরণ মুখস্থ করি না। এই বেসিক জিনিসটা যার আছে সে খুব সহজেই জারক বিজারক আলাদা করতে পারবে। তাহলে সেই বেসিক মূল কথাটা কি খেয়াল করো তো, একটা যৌগের ভিতরে যদি পরিবর্তনশীল যদি মৌল থাকে, এটা পরিবর্তনশীল যদি মৌল, এর বিভিন্ন রকম জারণ সংখ্যা আছে। তাহলে একটা যৌগের ভিতরে যদি পরিবর্তনশীল যদি মৌল থাকে, তার জারণ সংখ্যা যদি ম্যাক্সিমাম অবস্থায় থাকে তাহলে সে কি হবে? জারক। সে যদি সর্বনিম্ন অবস্থায় থাকে তাহলে সে হবে কি? বিজারক। আর সে যদি মাঝামাঝি হয় সে জারকও হতে পারে, বিজারক হতে পারে, জারক হতে পারে, বিজারক হতে পারে। যেমন ধরো তোমার কথা যদি বলি, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এখানে অক্সিজেন -1 এ আছে, অক্সিজেন -2 তে যেতে পারে ইলেকট্রন গ্রহণ করে, আবার এই অক্সিজেন একটা ইলেকট্রন ত্যাগ করে 0 তে আসতে পারে। তাহলে এ দানও করতে পারে, গ্রহণও করতে পারে। তাহলে H2O2 একই সাথে জারকও হতে পারে, বিজারকও হতে পারে, জারকও হতে পারে, বিজারক হতে পারে। আমি যদি বলি Fe2+, Fe2+ ইলেকট্রন দান করে Fe3+ এ যেতে পারে, আবার ইলেকট্রন গ্রহণ করে আয়রন 0 তেও আসতে পারে। তাহলে ও দানও করতে পারে, গ্রহণও করতে পারে। তাহলে ও জারক হতে পারে, বিজারক হতে পারে। তাহলে আমরা আশা করি যে জারক বিজারক কারা উভয়ই। আমরা মুখস্থ করতে পারবো না, মুখস্থ ধরো 4-5টা করে গেলাম, পরীক্ষায় ওর বাইরে অন্য আর একটা দিয়ে দিল। আমার জন্য এই বেসিক জিনিসটা থাকে। দেখো আমি যদি বলি নাইট্রিক অ্যাসিড HNO3, এখানে নাইট্রোজেন +5 এ আছে, ও কি +6 এ যেতে পারে, +7 এ যেতে পারে? না। তাহলে ও ম্যাক্সিমাম জারণ সংখ্যায় আছে নাইট্রোজেন, এই কারণে ও কি হবে? জারক হবে। আমি যদি বলি নাইট্রাস অ্যাসিড, এখানে নাইট্রোজেন +3 তে আছে, তাহলে ও ইলেকট্রন ত্যাগ করে +5 এ যেতে পারে, ও ইলেকট্রন গ্রহণ করে +1 এ আসতে পারে, 2 তে, 0 তে আসতে পারে। তাহলে এ দানও করতে পারে, গ্রহণও করতে পারে। এখানে নাইট্রাস অ্যাসিড জারকও হতে পারে, বিজারক হতে পারে। দেখবা বেশ কয়েকবার আমাদের মেডিকেলে এই প্রশ্ন আসছে যে নিচের কোনটি জারক বিজারক, হাইড্রোজেন পারঅক্সাইড, HNO2, অনেকে অনেক ছন্দ দিয়ে পড়ে, কোনো দরকার নেই। তোমার বেসিক জিনিসটা যদি ক্লিয়ার থাকে তুমি যে কোনো কিছু এমনি পারবা। আচ্ছা, এখন আসো যে আমরা একেবারে তুল্য সংখ্যার শুরুতে বলে নিচ্ছি যে পটাশিয়াম ডাইক্রোমেট KMnO4 এ কত অম্লীয় মাধ্যমে কেমন ভাবে বিক্রিয়া করবে, ক্ষারীয় মাধ্যমে কেমন ভাবে বিক্রিয়া করবে, কতই যাবে সেই জিনিসটা। তো এখন আমরা সেই জারণ বিজারণ বিক্রিয়ার টাইট্রেশনে যাব। তো আমরা এতদিন নিশ্চয়ই করছি এই জিনিসগুলো, আমি তারপরে রিপিটেশনে যাব। তোমার কাছে এরকম একটা বিক্রিয়া দিছে, দিয়ে বলতেছে এটার উৎপাদ কি হবে, সমতা করো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, বিভিন্ন রকম প্রশ্ন। তো আমরা আগে আসলে সহজ প্রসেসটা শিখবো, তারপরে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে পড়িয়ে আজকে ক্লাস শেষ করব। প্রথমে আসি, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো, এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো মাধ্যমের উপস্থিতিতে ঘটে। মাধ্যম বলতে সেটা অম্লীয় মাধ্যম, নিরপেক্ষ মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম প্রকাশ করে। অর্থাৎ মাধ্যমের উপস্থিতিতে এ ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে, অর্থাৎ জারক বিজারক যে ইলেকট্রন ত্যাগ করবে সে এখানে এই টাইট্রেশন বিক্রিয়াগুলোতে সে উপযুক্ত মাধ্যমের উপস্থিতিতে ত্যাগ বা গ্রহণ করে। যেমন এখানে এই H2SO4টা হচ্ছে একটা মাধ্যম। কেমন মাধ্যম? ও একটা অম্লীয় মাধ্যম। কেমন মাধ্যম? অম্লীয় মাধ্যম। এখানে দেখো Fe2+ এ আছে আর ক্রোমিয়াম আছে 6+ এ। তো ক্রোমিয়ামের ম্যাক্সিমাম জারণ সংখ্যা হচ্ছে +6, তাহলে ক্রোমিয়াম এখানে কি হিসেবে কাজ করতেছে? জারক। আমরা বলছি যে ম্যাক্সিমাম অবস্থায় থাকলে সে জারক হতে পারে। যেমন Fe2+, ও 3+ এও যেতে পারতো, 0 তেও আসতে পারতো, ও জারকও হতে পারে, বিজারকও হতে পারে। কিন্তু এই বিক্রিয়া যেহেতু এ জারক হয়ে গেছে, তাহলে জারকের সাথে যে বিক্রিয়া করবে তাকে অবশ্যই কি হতে হবে? বিজারক হতে হবে। তাহলে প্রথম কাজ, তোমাকে যখন এই বিক্রিয়াগুলো দিবে, এই বিক্রিয়া আগে জারক বিজারক আইডেন্টিফাই করবো। তাহলে জারক বিজারক আইডেন্টিফাই করার পর আমার কাজ হচ্ছে যে তাহলে এ যেহেতু জারক, জারকের সাথে যে বিক্রিয়া করবে সে অবশ্যই বিজারক হবে। আর এই জিনিসটা আমার নির্দেশ করতেছে হচ্ছে মাধ্যম। তাহলে H2SO4 এখানে কি মাধ্যম? কেমন মাধ্যম? অম্লীয় মাধ্যম। তাহলে আমাদের এই অম্লীয় মাধ্যমে আমরা পড়ছি একেবারে শুরুতে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7,
এই অম্লীয় মাধ্যমে +6 থেকে জারণ সংখ্যাটা +3 তে যায়, মানে ক্রোমিয়াম কতই যাবে, +3 তে। আমরা উৎপাদ লেখাটা এখন শিখবো। তাহলে ক্রোমিয়াম +6 থেকে +3 তে যায়। 3 তে যে ও কি করে, অ্যাসিডের যে ঋণাত্মক অংশ আছে, এই যে SO4 এর সাথে যুক্ত হবে। তাহলে SO4 এর যোজনী কত, জারণ সংখ্যা কত, 2। নিশ্চয়ই 3 ওই 7 8 9 এ পড়াতে হতে পাবে যে এর জারণ সংখ্যা এর ঘাড়ে বা এর জারণ সংখ্যা এর ঘাড়ে, এটা সহজ ক্লু। তাহলে এই যে SO4, তাহলে এর 2 আর ক্রোমিয়াম কত হয়ে গেছে এখানে, 3। তাহলে কি তৈরি হলো, ক্রোমিয়াম সালফেট। কি তৈরি হলো, ক্রোমিয়াম সালফেট। আয়রন আছে 2 ও যাবে কত, 3 যে এই অ্যাসিডের এই ঋণাত্মক অংশের সাথে আবার যুক্ত হবে। তাহলে SO4 এর হচ্ছে 2 আর আয়রন হচ্ছে 3, তাহলে Fe2SO4 হোল 3, এটা তৈরি হবে। এবার কি হবে, এই যে জারকের ধনাত্মক অংশ পটাশিয়াম, এই পটাশিয়াম ওই সালফেটের সাথে যুক্ত হবে, অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে কি তৈরি হলো, K2SO4, আর তৈরি হবে পানি। এটা আমি সহজ উপায় বলছি উৎপাদ লেখার, আমরা বেসিক ডিটেইলসটা একটু পরে আসবো। আমরা আগে সহজ নিয়মটা শিখি, যাতে আমাদের খুব সহজে সমতা করা এবং উৎপাদটা লিখতে পারি। তাহলে উৎপাদ লেখার নিয়ম কি, আমাকে প্রথমে জানতে হবে জারক জারণ সংখ্যা চেঞ্জ করে কতই যায়। যেমন ক্রোমিয়াম +6 থেকে +3 তে গেছে, তাহলে +3 তে যে ও অ্যাসিডের এই ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করলো, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3। আয়রন আছে 2 ও যাবে কত, 3 তাহলে 3 যে ও অ্যাসিডের ওই ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে তৈরি করলো Fe2SO4 হোল 3। জারকের ধনাত্মক অংশ পটাশিয়াম, সে ওই সালফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করলো K2SO4, আর তৈরি করলো পানি। এটা হচ্ছে আমাদের উৎপাদ লেখার নিয়মটা গেল। তো ধরো কথার কথা, আমি এবার এখানে KMnO4 দিয়ে দিলাম, KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4। আমরা দেখছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে +7 এ আছে, এ যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে +2 তে যায়, তাহলে +2 তে যেয়ে এই অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করলো, MnSO4। আয়রন আছে 2 এ, ও বিক্রিয়া শেষে 3 এ যাবে, তাহলে যে অ্যাসিডের ওই ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে Fe2SO4 হোল 3। জারকের ধনাত্মক অংশ পটাশিয়াম, সে ওই সালফেটের সাথে যুক্ত হয়ে K2SO4, আর তৈরি করছে পানি। এটা হচ্ছে আমাদের উৎপাদ। কথার কথা ধরো আমি এখানে এবার এরকম দিলাম, তাহলে কি হবে, সেম। এটা কেমন মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, অম্লীয় মাধ্যমে। তাহলে +7 থেকে কত যাবে, +2 তে যাবে, যে অ্যাসিডের এই ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে, তাহলে কি তৈরি হলো, MnCl2। আয়রন আছে 2 এ, ও যাবে 3 এ, তাহলে যে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে FeCl3। জারকের ধনাত্মক অংশ পটাশিয়াম, সে ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে KCl আর পানি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের উৎপাদগুলো তৈরি হচ্ছে। কিভাবে উৎপাদগুলো তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা বুঝছি কিনা, কিভাবে উৎপাদগুলো তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা বুঝছি কিনা। আচ্ছা, ধরো K2Cr2O7 প্লাস H2O2 প্লাস H2SO4। তাহলে H2O2 বিক্রিয়া শেষে কিসে যায়, আমরা দেখছি অক্সিজেনে যায়, O2 তে যায়। ক্রোমিয়াম +6 এ আছে, অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করতেছে, তাহলে +3 তে যাবে। জারকের ধনাত্মক অংশ পটাশিয়াম ও সালফেটের সাথে যুক্ত হয়ে K2SO4 আর পানি, এটা তৈরি হয়েছে। ধরো আমি বললাম KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4। তাহলে H2C2O4 অক্সালিক অ্যাসিড বিক্রিয়া শেষে কিসে যায়, কার্বন ডাই অক্সাইডে। KMnO4 +7 এ আছে, ও +2 তে যাবে, যে এই SO4 এর সাথে যুক্ত হয়ে MnSO4।
জারকের ধনাত্মক অংশ পটাশিয়াম ও সালফেটের সাথে যুক্ত হয়ে K2SO4 আর পানি, এটা হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে এইভাবে হচ্ছে মোটামুটি আমাদের উৎপাদ লেখার ভিতরে আমাদের উৎপাদগুলো কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো আমরা জানলাম। তাহলে আবারও বলি, উৎপাদ লেখার নিয়ম কি? জারকের এবং বিজারকের জারণ সংখ্যা কোথায় চেঞ্জ হয়ে কতই যাবে। যেমন ক্রোমিয়াম +6 থেকে +3 তে গেছে, যে অ্যাসিডের যে ঋণাত্মক অংশ আছে তার সাথে যুক্ত হয়ে ক্রোমিয়াম সালফেট আমাদের যেমন H2O2 এই বিজারক এই কিসে রূপান্তরিত হয়? অক্সিজেনে। আমরা একেবারে শুরুতেই দেখাইছি তুল্য সংখ্যার মধ্যে। এরপরে জারকের ধনাত্মক অংশ অ্যাসিড ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে K2SO4 আর পানি। এভাবে আমাদের পর্যায়ক্রমে সব উৎপাদ লেখার নিয়মই এরকম ভাবে আমাদের আসবে। তো মোটামুটি আমরা গ্রুপে কিছু এক্সারসাইজ দিব যে এই বিক্রিয়াগুলোর উৎপাদ লেখো, তোমরা কাইন্ডলি সেগুলো লিখে কমেন্টসে জানাবা যে উৎপাদগুলো কি হবে। আমরা এখন মোটামুটি এই বিক্রিয়াগুলোর সমতার ভিতরে যাব, যে কিভাবে এই বিক্রিয়াগুলো সমতা করতে হয়। এই সমতাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা আগে সহজ উপায় শিখবো, শর্টকাটে সমতাটা কিভাবে করি, তারপরে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির ভিতরে যাব। তো এই বিক্রিয়াটা সমতা করতে গেলে তোমার প্রথম কাজ আগে উৎপাদ লিখতে হবে। উৎপাদ লেখাটা আমি একটু আগে দেখাইছি, যে ক্রোমিয়াম যাবে 3+ তৈরি করবে ক্রোমিয়াম সালফেট, আয়রন 2+ থেকে 3+ Fe2SO4 জারকের ধনাত্মক অংশ K2SO4 পানি। তো আমাদের একটা জিনিস খেয়াল করি, যে ক্রোমিয়াম +6 ছিল, ও গেছে +3 কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা। কিন্তু ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। তাহলে 2টা ক্রোমিয়াম মোট কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা। তাহলে এই K2Cr2O7 তুল্য সংখ্যা কত? 6। তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে 6। তাহলে আমাদের সমতা করার নিয়ম হচ্ছে, এ জারক, এর তুল্য সংখ্যা 6, এই জারকের তুল্য সংখ্যাটা লিখবো বিজারকের ঘাড়ে, বিজারকের কাছে। তাহলে জারকের তুল্য সংখ্যা লিখছে বিজারকের কাছে, তাহলে এই জারকের তুল্য সংখ্যা 6, সেটা এখানে। আয়রন আছে 2+, বিক্রিয়া শেষে গেছে কত? 3+। তাহলে কয়টা ইলেকট্রন দান করছে? একটা। তাহলে এর তুল্য সংখ্যা কত? 1। তাহলে এর তুল্য সংখ্যা অর্থাৎ বিজারকের তুল্য সংখ্যা দেবো জারকের কাছে। এখন 1 আগে দেওয়াও যা না দেওয়াও তাই, তো আমরা দিচ্ছি না। চলে আসো এবার, জারকে কয়টা অক্সিজেন আছে? 7টা। জারকে যে কয়টা অক্সিজেন থাকবে সেই কয়টা পানির অণু তৈরি হবে। 7টা H2O তৈরি হয়েছে। জারকে যে কয়টা অক্সিজেন থাকবে সমান সংখ্যক পানির অণু তৈরি হবে। তাহলে 7H2O। 7H2O মানে কয়টা হাইড্রোজেন হলো? 14টা। তাহলে এখানেও আমার 14 বানানোর জন্য কত দিতে হবে? 7। একটা জিনিস খেয়াল রাখবা, আমরা সব সময় ধনাত্মক অংশটা সমতা করব। ধনাত্মক অংশ সমতা করলে অটোমেটিক নেগেটিভ অংশ সমতা হয়ে যায়। যেমন তুমি বলতে পারো যে এখানে SO4 সমতা হচ্ছে কিনা বা অমুকটা সমতা হচ্ছে কিনা। আমরা দেখো সব পজিটিভ অংশগুলো সমতা করব। দেখো এবার, তাহলে আমাদের এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। এবার আয়রন কয়টা আছে? 6টা। এখানে আয়রন কয়টা আছে? 2টা। তাহলে এর আগে কত দেব? 3। এখানে ক্রোমিয়াম 2টা, 2টা, ঠিক আছে। পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ঠিক আছে। আমাদের SO4 সমতা হয়েছে কিনা, অক্সিজেন সমতা হয়েছে কিনা এটা আমার দরকার নেই। আমার ধনাত্মক অংশ সমতা হলে অটোমেটিক ঋণাত্মক অংশ সমতা হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা? জারকের তুল্য সংখ্যা লিখবো বিজারকের ঘাড়ে, বিজারকের তুল্য সংখ্যা লিখবো জারকের ঘাড়ে। জারকে যে কয়টা অক্সিজেন থাকবে সেই কয়টা পানির অণু তৈরি হবে, সেই পানি অনুসারে আমরা অ্যাসিডের আগে সংখ্যাটা বসাবো, এরপরে সব ধনাত্মক অংশগুলো সমতা করব। আসলে আমরা পরে আর একটা বিক্রিয়া প্র্যাকটিস করি, KMnO4। তাহলে উৎপাদ কি যাবে? KMnO4 +7 থেকে +2 তে যায় MnSO4, Fe2SO4 K2SO4 পানি। এটা হচ্ছে উৎপাদ। উৎপাদ লেখা আমি একটু আগেই দেখাইছি। তাহলে এ +7 থেকে +2 তে গেছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা। তাহলে এর তুল্য সংখ্যা কত? 5। তাহলে জারকের তুল্য সংখ্যা 5 দেবো কার ঘাড়ে? বিজারকের ঘাড়ে। আয়রন আছে 2+, যাবে কত? 3+। তাহলে একটা ইলেকট্রন দান করছে, তাহলে এর তুল্য সংখ্যা কত? 1। সেটা কার ঘাড়ে দিব? জারকের ঘাড়ে। সেটা দেওয়াও যা না দেওয়াও তাই। তাহলে জারকে কয়টা অক্সিজেন আছে? 4টা। 4টা পানির অণু তৈরি হবে। 4টা পানির অণু মানে কয়টা হাইড্রোজেন? 8টা। তাহলে 8 বানানোর জন্য এখানে কত দিছি? 4। এবার আসো সব ধনাত্মক অংশগুলো সমতা করব। পটাশিয়াম কয়টা আছে? এখানে 1টা, এখানে আছে 2টা। এর আগে কত দিছি? 1/2, হাফ। আয়রন এখানে আছে 5টা, এখানে আছে 2টা, তাহলে এখানে কত দেবো? 5/2।
এবার টোটাল বিক্রিয়াটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিয়ে ভগ্নাংশটাকে তুলে দিতে পারি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের সমতাগুলো করতে হবে। এবার আসো, আমি যদি এবার এটাকে নিই, ধরো KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4, তাহলে KMnO4 MnSO4 এ যাচ্ছে, H2C2O4 গেছে CO2 তে, পটাশিয়াম এই সালফেটের সাথে যুক্ত হয়ে K2SO4 পানি। তাহলে এবার খেয়াল করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট +7 এ আছে, ও +7 থেকে কত হয়ে গেছে +2 তে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে 5টা। তাহলে এর তুল্য সংখ্যা কত 5। দেখো আমরা একেবারে অধ্যায়ের শুরুতেই তুল্য সংখ্যাটা পড়ায় নিয়েছি, তাহলে এর তুল্য সংখ্যা কত 5। তাহলে জারকের তুল্য সংখ্যা দিয়েছি বিজারকের ঘাড়ে এই 5। এবার আসো অক্সালিক অ্যাসিড, এখানে কার্বন আছে +3 তে, এই গেছে +4 এ, কয়টা দান করছে একটা, কিন্তু কার্বন আছে কয়টা 2টা, তাহলে মোট দান করছে কয়টা 2টা। তাহলে H2C2O4 এর তুল্য সংখ্যা কত 2। তাহলে বিজারকের তুল্য সংখ্যা দিছি জারকের ঘাড়ে। এবার আসো, জারকে এখন কয়টা অক্সিজেন হলো 4 দুগুণী 8টা, তাহলে 8টা পানির অণু তৈরি হবে। জারকে সর্বমোট যে কয়টা অক্সিজেন থাকবে সমান সংখ্যক পানির অণু তৈরি হবে, তাহলে 4 দুগুণী 8টা, 8টা পানির অণু তৈরি হয়েছে 8H2। 8টা পানির অণু মানে কয়টা হাইড্রোজেন 16টা। তাহলে আমার অ্যাসিডের আগে সেই অনুসারে হাইড্রোজেনের সংখ্যা হিসাব করে দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে 8 দুগুণী 16 এর ভিতরে 5 দুগুণী 10টা হাইড্রোজেন কিন্তু এই H2C2O4 এর ভিতরে চলে গেছে। তাহলে 8 দুগুণী 16 10টা যখন চলে গেছে, বাকি আছে 6টা। তাহলে 6 বানানোর জন্য এখানে আমার তখন কত দিতে হবে 3। অর্থাৎ হাইড্রোজেন যুক্ত কোনো বিজারক যদি থাকে তখন আমার এই পানির অণুর সাথে অ্যাসিডের সংখ্যাটা কত দিব হিসাব করার সময় এখানে কয়টা হাইড্রোজেন কমে গেছে এই জিনিসটা হিসাব করতে হবে। এবার আসো আমার ধনাত্মক অংশগুলোকে সমতা করি। পটাশিয়াম কয়টা আছে 2টা, এখানে আছে 2টা, সমতা আছে। ম্যাঙ্গানিজ 2টা, এখানে দিলাম 2। কার্বন আছে 5 দুগুণী 10টা, তাহলে এখানে দিলাম 10, বাকি সব আমাদের সমতা হয়ে গেছে। তাহলে সব সময় তুল্য সংখ্যাটা যদি আমার জানা থাকে, দেখো বেসিক তুল্য সংখ্যাটা যদি জানা থাকে তাহলে এই সমতাগুলো আমাদের একেবারেই সহজ একটা বিষয়। চলো আসো, ধরো আমি এবার দিলাম KMnO4 প্লাস H2O2 প্লাস H2SO4, তাহলে আমার উৎপাদে কি ছিল H2O2 অক্সিজেনে গিয়েছিল, KMnO4 MnSO4 এ, পটাশিয়াম সালফেটের সাথে যুক্ত হয়ে K2SO4 আর পানি। এটা ছিল আমাদের উৎপাদ। আমি একটু আগে বলে দিচ্ছি উৎপাদ লেখার নিয়ম, সেটা আবার মনে না থাকলে আবার দেখে নিবা। তাহলে এর তুল্য সংখ্যা কত 5। আমরা সব দেখো KMnO4 এর তুল্য সংখ্যা কত 5, তাহলে এর তুল্য সংখ্যা দেবো এর ঘাড়ে। H2O2 হাইড্রোজেন পার অক্সাইড, অক্সিজেন আছে -1 এ, গেছে কত 0 এ, তাহলে কয়টা দান করছে একটা, কিন্তু অক্সিজেন আছে কয়টা 2টা, তাহলে তুল্য সংখ্যা কত 2। তাহলে জারকে অক্সিজেন এখন কয়টা হয়ে গেল 4 দুগুণী 8টা, তাহলে 8টা অক্সিজেন মানে 8টা পানির অণু তৈরি হবে। 8টা পানির অণু মানে 16টা হাইড্রোজেন, সেই 16এর ভিতরে কয়টা চলে গেছে এখানে 10টা, তাহলে বাকি আছে কয়টা 6টা। তাহলে এখানে 6 বানানোর জন্য কত দিব 3। এবার ধনাত্মক অংশগুলো সমতা করি। পটাশিয়াম কয়টা আছে 2টা। ম্যাঙ্গানিজ কয়টা আছে 2টা, তাহলে এর আগে 2। অক্সিজেন আছে 5 দুগুণী 10টা, তাহলে এর আগে আছে 5। তাহলে আমাদের মোটামুটি বিক্রিয়া সমতা হয়ে গেছে। তাহলে বিক্রিয়া সমতাগুলোর ক্ষেত্রে আমরা আবারও খেয়াল রাখবো যে জারকের তুল্য সংখ্যা বিজারকের ঘাড়ে, বিজারকের তুল্য সংখ্যা জারকের ঘাড়ে। জারকে যে কয়টা অক্সিজেন থাকবে সর্বমোট সমান সংখ্যক পানির অণু থাকবে। যদি হাইড্রোজেন যুক্ত কোনো বিজারক থাকে তাহলে আমাদের এই হাইড্রোজেনটা সমতা করার ক্ষেত্রে অবশ্যই সেই হাইড্রোজেনটা কয়টা কম বেশি হয়েছে এই জিনিসটা হিসাব রাখতে হবে এবং ধনাত্মক অংশগুলো সমতা করব, তাহলে আমাদের মোটামুটি সমতা হয়ে যাবে। তো আসি, ধরো K2Cr2O7 প্লাস H2S প্লাস H2SO4, এটা দেওয়া হচ্ছে বিক্রিয়া, সমতা করো উৎপাদ লেখো। তাহলে H2S বিক্রিয়া শেষে কিসে যাচ্ছে সালফারে, ক্রোমিয়াম সালফেট তৈরি হচ্ছে, পটাশিয়াম সালফেট আর পানি। তাহলে এর তুল্য সংখ্যা কত 6। তো জারকের তুল্য সংখ্যা বিজারকের ঘাড়ে। সালফার ছিল -2 তে, গেছে কত 0 এ, কয়টা দান করছে 2টা, তাহলে এর তুল্য সংখ্যা কত 2। তাহলে জারকে মোট কয়টা অক্সিজেন হলো 7 দুগুণী 14টা, 14টা পানির অণু।
14টা পানি অণু মানে কয়টা হাইড্রোজেন? 28টা। তাহলে 28টার ভিতরে এখানে কয়টা চলে গেছে? 6 দ্বিগুণী 12টা, বাকি আছে কয়টা? 16টা। 16 বানানোর জন্য এখানে কত দিব? 8। এবার ধনাত্মক অংশগুলো সমতা করি। পটাশিয়াম কয়টা আছে? 2 দ্বিগুণী 4টা, তাহলে 2। ক্রোমিয়াম কয়টা আছে? 2 দ্বিগুণী 4টা, তাহলে এখানে 2। সালফার আছে 6টা, তাহলে এখানে 6। তাহলে দেখো আমাদের বিক্রিয়া সমতা হয়ে গেছে। তো মোটামুটি এই সমতায় কারো কোনো সমস্যা আসে কিনা কাইন্ডলি কমেন্টে জানাবা। সমতায় কারো কোনো সমস্যা আছে কিনা, সবাই বুঝছো কিনা কাইন্ডলি কমেন্টে জানাবা। ওকে, আচ্ছা আমরা দুটো এক্সেপশনাল বিক্রিয়া যাব। এই বিক্রিয়া দুটো একটু এক্সেপশনাল। Na2H2O3 প্লাস I2। দেখো আমরা একেবারে শুরুতে বলছি তুল্য সংখ্যার সময় যে সোডিয়াম থায়োসালফেট সে বিক্রিয়া শেষে সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 এ যায়। আর এই সোডিয়াম এই আয়োডের সাথে যুক্ত হয়ে তৈরি হবে সোডিয়াম আয়োডাইড। এই বিক্রিয়াটা একটু এক্সেপশনাল, স্পেসিফিক ভাবে আমরা মনে রাখি। তাহলে দেখো সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা আছে +2, সোডিয়াম টেট্রাথায়োনেটে ও গেছে +2.5 এ, তাহলে কয়টা দান করছে? 0.5টা। সালফার আছে কয়টা? 2টা, তাহলে মোট দান করছে 1টা, তাহলে এর তুল্য সংখ্যা কত? 1। তাহলে ওর তুল্য সংখ্যা 1 এর ঘাড়ে দিব, তো দেওয়াও যা না দেওয়াও তাই। আয়োডিন আছে 0 তে, গেছে কত? -1। তাহলে 0 থেকে -1 যেতে গেলে একটা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু আয়োডিন আছে কয়টা? 2টা, তাহলে কয়টা গ্রহণ করছে? 2টা, তাহলে এর তুল্য সংখ্যা কত? 2। এর তুল্য সংখ্যা দিব এর ঘাড়ে। তাহলে সোডিয়াম এখন কয়টা হয়ে গেল? 4টা। আয়োডিন আছে 2টা, তাহলে এখানে 2। তাহলে দেখো আমার সমতা হয়ে গেছে। তাহলে সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস সোডিয়াম আয়োডাইড, এটা হচ্ছে আমাদের তৈরি হবে। আর একটা বিক্রিয়া আমাদের একটু এক্সেপশন, কপার সালফেট তার সাথে পটাশিয়াম আয়োডাইড। দেখো কপার আছে 2+, কপারের ম্যাক্সিমাম জারণ সংখ্যা হচ্ছে 2, তাহলে কপার সর্বোচ্চ অবস্থানে আছে, তাহলে ও কি জারক। আয়োডিন সর্বনিম্ন অবস্থানে আছে, তাহলে ও কি বিজারক। তাহলে আয়োডিন Ki এই বিক্রিয়া শেষে I2 তৈরি করে। কপার 2+ এ আছে, ও 2+ থেকে 1+ এ যাবে, যে এই আয়োডিনের সাথে যুক্ত হবে। তাহলে যুক্ত হলে কি তৈরি হবে? Cu(I), কপারের +1 আয়োডিনের -1। তো একটা জিনিস আমরা মনে রাখবো, কপার এবং মার্কারির এক যোজনীর সাথে যদি হ্যালোজেন যুক্ত হতে আসে, সাধারণত সেই যৌগগুলো ডাইমার হিসেবে অবস্থান করে, অর্থাৎ মনোমার না এ এরা ডাইমার হিসেবে, যেমন Cu2I2 হিসেবে অবস্থান করে। কপার এবং মার্কারির এক যোজনীর সাথে যদি হ্যালোজেন যুক্ত হতে আসে, সাধারণত সেই যৌগগুলো আমাদের ডাইমার হিসেবে অবস্থান করে। তাহলে কপার 2+ থেকে যখন 1+ এ যাবে, যে এই আয়োডিনের সাথে যুক্ত হয়ে এখানে তৈরি হবে কি? Cu2I2। আর এই পটাশিয়াম এই সালফেটের সাথে যুক্ত হয়ে তৈরি হবে K2SO4। এই বিক্রিয়াটা আমাদের একটু এক্সেপশনাল, এই জায়গাটার কোনো কারণে এই জায়গাটা আমরা একটু স্পেসিফিক ভাবে মনে রাখি। তাহলে দেখো তো আমাদের আয়োডিন এখানে তৈরি হয়েছে 4টা, কপার আছে 2টা, পটাশিয়াম আছে 2টা, তাহলে কপার 2, তাহলে ওটা আগে 2 দিয়ে নিলাম। তাহলে এবার আয়োডিন আছে 4টা আর পটাশিয়াম আছে 2টা, তাহলে আয়োডিন যদি 4 বানাতে চাইলে এখানে 4 দিতে হবে, আর এই K2SO4 এর আগে হচ্ছে 2। তাহলে দেখো আমরা আবারও বলি, কপার ছিল হচ্ছে 2টা, এই জন্য এখানে 2 দিছি। আর আমাদের পটাশিয়াম আছে 2 দ্বিগুণী 4টা, এখানে 4। আয়োডিনও আছে 4টা, তাহলে এখানে 2, এখানে 4, 2 আর এখানে হচ্ছে 2। এই দুটো বিক্রিয়া আমাদের একটু এক্সেপশনাল। এই দুটো বিক্রিয়া খুব বেশি আসেও পরীক্ষায়। এই দুটো আমরা সবাই একটু প্র্যাকটিস করবো এবং মনে রাখার চেষ্টা করবো। এটা আমাদের অঙ্ক করতে হবে এবং সামনে আরো অনেক কিছু আছে। তো মোটামুটি সবাই আমরা সমতাটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা আমরা সমতাটা বুঝছি কিনা, কিভাবে উৎপাদ লিখতে হবে, এখন আমরা এই জিনিসটা বুঝলে আমরা চলে যাব হচ্ছে কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হয়। কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হয় আমরা সেই জিনিসটার ভিতরে যাব। তো সবাই যারা লাইভে আসো তারা কাইন্ডলি জানাবা সবাই জিনিসটা বুঝছো কিনা,
কোনো সমস্যা আছে কিনা, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা, তাহলে এবার আসো আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে সমতা করতে হয়, যেটা আমাদের পরীক্ষায় খুব বেশি আসে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, কথাটার অর্থ হচ্ছে যে আমরা এই যে বললাম ম্যাঙ্গানিজ +7 থেকে +2 তে যাবে, এই কয়টা পানির অণু তৈরি হবে, এটা কিভাবে তৈরি হচ্ছে আমরা সেই জিনিসটা এখন দেখব। তো এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাটার ক্ষেত্রে আমাদের যে স্টেপ গুলো আমি বলবো, ঠিক স্টেপ বাই স্টেপ তোমাকে এগোতে হবে। এই স্টেপ বাই স্টেপ যদি তুমি না করো তাহলে তুমি কিন্তু লাস্টে দিয়ে মিলাতে পারবে না। এখানে আবারও বলছি, ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ বলতেছি সেইভাবে আমাদের করতে হবে। এটা আজকে লাস্ট টপিক, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। তো ধরো তোমাকে একটা বিক্রিয়া দিছে K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4, বলতেছে যে এটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। যখন তোমাকে বলবে যে আয়ন ইলেকট্রনের সমতা করো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, তোমার কাজ হচ্ছে আগে উৎপাদটা লিখতে হবে। আমি তোমাদের উৎপাদ লেখা শিখাই দিছি, যে ক্রোমিয়াম +6 থেকে +3 তে যে ক্রোমিয়াম সালফেট, আয়রন 2+ থেকে 3+ এ যে Fe2SO4 পটাশিয়াম সালফেট পানি তৈরি হবে। এটা হচ্ছে আমাদের উৎপাদ। তো উৎপাদটা লেখার পরে আমার এবার কাজ হচ্ছে এখানে দর্শক আয়নগুলোকে বাদ দিতে হবে। দর্শক আয়ন কাকে বলে? যে একটা যৌগের ভিতরে যে মৌলটার বা যে পরমাণুটার জারণ সংখ্যা কখনো চেঞ্জ হয় না, যেমন পটাশিয়াম আজীবন +1, যেমন SO4 আজীবন 2-, তাহলে এরা হচ্ছে দর্শক আয়ন। তাহলে এই দর্শক আয়ন গুলোকে বাদ দিয়ে আমি বিক্রিয়াটাকে এখন আয়নিক ফর্মে লিখবো। তাহলে আবারও বলি, প্রথম কাজ, যে বিক্রিয়াটা দেয়া থাকবে তার উৎপাদ লিখবো। উৎপাদ লেখার পর দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটিকে আয়নিক ফর্মে লিখবো। তাহলে প্রথম কাজ কি, উৎপাদ লিখছি, এবার দর্শক আয়ন বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে যদি দেখি তাহলে দেখো তো K2Cr2O7 এই টোটাল যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে আমি যদি এখান থেকে পটাশিয়ামের 2+ কে বাদ দিয়ে দিই তাহলে এই টোটালটুকু থাকে কত, 2-। তাহলে দর্শকায়ন বাদ দিয়ে প্রথমে আমি লিখবো Cr2O7 2-। FeSO4, SO4 এর কত 2-, এটা দর্শকায়ন, তাহলে আয়রনের আকার কত 2+, তাহলে Fe 2+। প্লাস এই বিক্রিয়াটা কোন মাধ্যমে হচ্ছে, কেমন পরিবেশে হচ্ছে, অ্যাসিডিক মাধ্যমে, সেই মাধ্যমটা বোঝানোর জন্য এখানে আমরা লিখবো H+। তাহলে এই H+টা এখানে মাধ্যম বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা অম্লীয় মাধ্যম। এবার আসো বিক্রিয়ায়ও কত হয়ে গেছে, ক্রোমিয়াম গেছে কত এখানে 3+, তাহলে ক্রোমিয়াম 3+, আয়রন কত হয়ে গেছে 3+, কারণ SO4 সব হচ্ছে দর্শক আয়ন, তাহলে Fe3+। এরপরে এখানে দেখো পটাশিয়াম এও দর্শক আয়ন, সালফেটও দর্শক আয়ন, দুটোই ধরে বাদ, আর লিখবো হচ্ছে পানি H2। তাহলে প্রথম কথা, যে বিক্রিয়াটা দেয়া থাকবে সেটার উৎপাদ লিখবো। উৎপাদ লেখার পরে দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটিকে আয়নিক ফর্মে লিখবো। দর্শক আয়ন কারা, যার জারণ সংখ্যা কখনো চেঞ্জ হয় না। তাহলে জারণ সংখ্যা, যেমন পটাশিয়াম আজীবন +1, ওকে বাদ দিয়ে দিচ্ছি। সালফেট আজীবন -2, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটিকে আয়নিক ফর্মে লিখছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট। এবার আসো, এবার কাজ হচ্ছে যে এই লাইন থেকে এবার আমার জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াটা আলাদা করতে হবে। জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াটা আলাদা করব। তাহলে জারণ মানে কি, ইলেকট্রন ত্যাগ, মানে জারণ কার হয়েছে দেখো তো, Fe2+ গেছে Fe3+, এটা হচ্ছে জারণ হয়েছে। বিজারণ কার হয়েছে দেখো তো, ক্রোমিয়াম +6 এ ছিল, গেছে কত +3 তে, মানে ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে বিজারণ হয়েছে কার, Cr2O7 2-, ও গেছে ক্রোমিয়াম 3+। তাহলে দর্শক আয়ন বাদ দিয়ে লেখার পর আমার কাজ হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াটাকে আলাদা করতে হবে।
আলাদা করছি। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে অন্য পরমাণুকে সমতা করতে হবে। হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে অন্য পরমাণুকে সমতা করতে হবে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে জ্বালানির ভিতরে কোন অংশ আছে? আয়রন, এফি সমতায় আছে, তাহলে ওটা নিয়ে আমার হিসাব নাই। বিজারণের ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে ক্রোমিয়াম আছে, বাম পাশে দুটো ক্রোমিয়াম আছে, ডান পাশে একটা আছে, তাহলে সমতা করার জন্য ক্রোমিয়াম Cr3+ এর আগে দিলাম 2। তাহলে হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য পরমাণুর সমতা হয়ে গেছে। এবার পরের স্টেপ কি? অক্সিজেনের সমতা। পরের স্টেপ কি? অক্সিজেনের সমতা। অক্সিজেনের সমতা করার নিয়ম কি? যে পাশে যে কয়টা অক্সিজেন বেশি থাকবে, যে পাশে যে কয়টি অক্সিজেন বেশি থাকবে তার বিপরীত পাশে ততটা H2O লিখবো। তাহলে এই পাশে কোনো অক্সিজেন বেশি আছে? জ্বালানির ক্ষেত্রে নেই। বিজারণের ক্ষেত্রে বাম পাশে 7টা অক্সিজেন বেশি আছে, তাহলে তার বিপরীত পাশে মানে ডান পাশে 7টা পানির অণু 7H2O লিখবো। তাহলে যারও যে পাশে যে কয়টা অক্সিজেন বেশি থাকবে তার বিপরীত পাশে ততটা পানির অণু লিখবো। এটা গেল অক্সিজেনের সমতা। এবার হচ্ছে হাইড্রোজেনের সমতা। হাইড্রোজেনের সমতার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে মাধ্যমটা কেমন? অম্লীয় মাধ্যম। তাহলে অম্লীয় মাধ্যম হলে হাইড্রোজেনের সমতার নিয়ম কি? যে পাশে যে কয়টা হাইড্রোজেন বেশি থাকবে তার বিপরীত পাশে ততটা H+ লিখবো। আবারও বলি, অম্লীয় মাধ্যম হলে হাইড্রোজেন সমতার নিয়ম কি? যে পাশে যে কয়টি হাইড্রোজেন বেশি থাকবে তার বিপরীত পাশে ততটা H+ লিখবো। দেখো জারণের ভিতরে কোনো হাইড্রোজেন বেশি নেই, বিজারণে পাশে 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেশি আছে, তাহলে এর বিপরীত পাশে আমরা তখন 14H+ লিখবো। 14H+ লিখবো। তাহলে এটা গেল হাইড্রোজেনের সমতা। এবার আসো ইলেকট্রনের সমতা। জারণ অর্ধবিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন তীর চিহ্নের ডান পাশে লিখবো। দেখো তো জারণে Fe2+ থেকে 3+ গেছে, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। তাহলে এটা লিখবো তীর চিহ্নের ডান পাশে একটা ইলেকট্রন ত্যাগ করছে। বিজারণ অর্ধবিক্রিয়ায় গৃহীত ইলেকট্রন তীর চিহ্নের বাম পাশে লিখবো। তাহলে ক্রোমিয়াম ছিল +6 গেছে কত? +3 কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা। কিন্তু ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, তাহলে মোট গ্রহণ করছে 6টা। তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন তীর চিহ্নের ডান পাশে, বিজারণ অর্ধবিক্রিয়ায় গৃহীত ইলেকট্রন তীর চিহ্নের বাম পাশে লিখবো। এবার ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে কিনা, কারণ জারণ বিজারণ বিক্রিয়ায় সমান সংখ্যক ইলেকট্রন ত্যাগ গ্রহণ হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে কিনা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। দেখো আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়নি, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য আমি প্রয়োজনীয় সংখ্যা দ্বারা এই অর্ধবিক্রিয়াকে গুণ করব। তাহলে 1 নম্বরকে আমি 6 দ্বারা গুণ করলাম, কারণ আমার ইলেকট্রন সংখ্যা 6, গুণ করে তাকে 2 নম্বরের সাথে যোগ করব। তাহলে 1 × 2 1 × 6 + 2। তাহলে আমি যদি 1 নম্বরকে 6 দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে? 6Fe2+ 6Fe3+ +6 ইলেকট্রন। আর 2 নম্বরে ছিল Cr2O7 2- +14H+ +6 ইলেকট্রন। তাহলে 2Cr3+ +7H2। তাহলে এবার আমরা বিক্রিয়া দুটোকে যোগ করে দেব। তাহলে যদি যোগ করি, দেখো তো আমার বাদ চলে যাচ্ছে কমন অংশ কোনটা? ইলেকট্রন ইলেকট্রন বাদ চলে যাচ্ছে, তাহলে থাকলো কি Cr2O7 2- +6Fe2+ +14H+, তৈরি হয়েছে 2Cr3+ +7H2 +6Fe3+। তাহলে দেখো তো এবার, তাহলে যোগ করা হয়ে গেছে। এবার লাস্টের লাইনের কাজ কি? সবশেষে যে দর্শক আয়নগুলো আমি বাদ দিছিলাম সেই বাদ দেয়া দর্শক আয়নগুলোকে এবার যোগ করে দেব। তাহলে সবশেষে বাদ দেয়া দর্শক আয়নগুলোকে এবার আমি যোগ করে দেব। বাদ দেয়া দর্শক আয়নগুলোকে যোগ করে দিয়ে বিক্রিয়াটিকে সেই আণবিক ফর্মে লিখবো। তাহলে বাদ দেয়া দর্শক আয়নগুলোকে যদি আমি যোগ করি, বাদ দেয়া দর্শক আয়নগুলোকে যোগ করলে কেমন আসতেছে আমার বিক্রিয়াটা? তাহলে আমার বাদ দেয়া দর্শক আয়ন এখানে ছিল হচ্ছে পটাশিয়াম K2Cr2O7,
এখানে ছিল FeSO4, তাহলে FeSO4 এর আগে 6 FeSO4। এখানে ছিল H2SO4, তাহলে H2SO4 এর আগে 14 বসবে, 14 বসানোর জন্য এখানে কত দিব? 7। ক্রোমিয়াম সালফেট Cr2SO4 হোল 3, 7H2O। পটাশিয়াম সালফেট বাদ দিয়েছিলাম K2SO4 আর Fe2SO4 হোল 3। একটা জিনিস সহজভাবে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা আমি তোমাদের আগের স্টেপে যেভাবে সহজ করে সমতা করা শিখাইছি, লাস্টের লাইনটা হচ্ছে আসলে সেই জিনিসটা, যে আমি যদি এটারে এক লাইনে সমতা করতাম, যে জিনিসটা লিখতাম, ঠিক সেই জিনিসটাই হচ্ছে এখানে লাস্টের লাইনে। তোমার যদি মনে মানে লিখতে সমস্যা হয়, জাস্ট এখানে মনে মনে পেন্সিল দিয়ে সমতা করে ওই লাস্টের লাইনটা লিখে দিবা একেবারে, জাস্ট ওই লাইনটা পরে আবার পেন্সিলটা দিয়ে মুছে দিবা, তাহলে তোমার ভুল হবে না। আর আগের এই শর্টকাট সিস্টেমটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমার যদি এর ভিতরে কোনো ভুল যায়, তুমি ওই শর্টকাটটা দিয়ে বের করতে পারবা যে এখানে কোথাও ভুল টুল গেছে কিনা। তাহলে সবাই এই জিনিসটা আমরা বুঝছি কিনা যে কিভাবে আয়ন ইলেকট্রন বদলিতে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতা করতে হয়। সবাই যদি বুঝে থাকি তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাই কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা আরেকটাতে আসি। আরেকটা খুব কমন বিক্রিয়া যেটা আসে পরীক্ষায় খুব, ধরো এবার তোমাকে এইটাকে বললো জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তাহলে আগে প্রথম কাজ আমাকে উৎপাদ লিখতে হবে। এখানে উৎপাদ কি কি ছিল? MnSO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস K2SO4 প্লাস H2। তাহলে প্রথম কাজ দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটিকে লিখবো। তাহলে দর্শক আয়ন বাদ দিলে পটাশিয়াম যখন দর্শক আয়ন, তাহলে KMnO4 ছিল টোটালটা 0, তাহলে পটাশিয়াম প্লাস 1, তাহলে MnO4 শুধু মাইনাস, প্লাস Fe2 প্লাস, প্লাস মাধ্যমটা বোঝানোর জন্য আমাদের অম্লীয় মাধ্যম যেটা হচ্ছে H প্লাস। এবার আসো MnSO4, এটা কত হয়ে গেছে? Mn2 প্লাসে, এটা গেছে Fe3 প্লাসে। পটাশিয়াম সালফেট দুটোই দর্শক আয়ন বাদ, আর হচ্ছে পানি। তাহলে প্রথম কথা দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটিকে আয়নিক ফর্মে লিখলাম। এবার দ্বিতীয় কাজ, জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটাকে আলাদা করতে হবে। তাহলে জারণ মানে ইলেকট্রন ত্যাগ, Fe2 প্লাস গেছে Fe3 প্লাসে। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, MnO4 মাইনাস, সে গেছে Mn2 প্লাসে, এখানে আছে প্লাস 7 এ, গেছে প্লাস 2 তে। তাহলে পরের কাজ কি? হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য পরমাণুর সমতা। এখানে হাইড্রোজেন অক্সিজেন বাদে আয়রন আছে বাম পাশে, এখানে ম্যাঙ্গানিজ আছে, সবাই সমতা আছে। এবার পরের কাজ অক্সিজেনের সমতা, যে পাশে যে কয়টা অক্সিজেন বেশি থাকবে তার বিপরীত পাশে ততটা পানির অণু লিখবো। তাহলে বাম পাশে কোনো অক্সিজেন বেশি নেই, ডান পাশে 4টা বেশি আছে, তাহলে এর বিপরীত পাশে 4টা পানির অণু লিখবো। এবার আসো হাইড্রোজেনের সমতা, যদি অম্লীয় মাধ্যম হয় যে পাশে যে কয়টা হাইড্রোজেন বেশি থাকবে তার বিপরীত পাশে ততটা H প্লাস লিখবো। তাহলে ডান পাশে 8টা হাইড্রোজেন বেশি আছে, তাহলে বিপরীত পাশে 8H প্লাস লিখবো। এবার হচ্ছে ইলেকট্রনের সমতা, জারণ অর্ধ বিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন তীর চিহ্নের ডান পাশে, তাহলে এখানে একটা ত্যাগ হয়েছে ডান পাশে। বিজারণ অর্ধ বিক্রিয়ায় গৃহীত ইলেকট্রন তীর চিহ্নের বাম পাশে, তাহলে MnO4 মাইনাস প্লাস 7 থেকে প্লাস 2 তে গেছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা, তাহলে এটা তীর চিহ্নের বাম পাশে লিখব। এবার ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য উভয় অর্ধ বিক্রিয়াকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার 5টা ইলেকট্রন আছে, তাহলে 1 নম্বর বিক্রিয়াকে 5 দ্বারা গুণ করে 2 নম্বরের সাথে যোগ করব। তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি দেখি তো। 1 নম্বরের ক্ষেত্রে 5Fe2 প্লাস 5Fe3 প্লাস প্লাস 5 ইলেকট্রন, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, Mn2 প্লাস প্লাস 4H2।
তাহলে এবার আমরা যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে কি থাকতেছে 5Fe2 প্লাস প্লাস MnO4 মাইনাস প্লাস 8H প্লাস, ইলেকট্রন ইলেকট্রন বাদ চলে যাচ্ছে, থাকতেছে 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2। এবার সবশেষে বাদ দেওয়া দর্শক আয়নগুলোকে যোগ করে বিক্রিয়াটিকে সে আণবিক ফর্মে লিখব। তাহলে আমাদের MnO4 মাইনাসের ওখানে ছিল KMnO4, Fe2 প্লাসের ওখানে ছিল FeSO4, তাহলে তার আগে কত বসতেছে 5, অ্যাসিড ছিল H2SO4, তার আগে 8 বসানোর জন্য কত দিব 4, Fe3 প্লাস তাহলে Fe2SO4 হোল 3। ইম্পর্টেন্ট, এটা খুব বেশি বেশি আসে পরীক্ষায় এই KMnO4 FeSO4 এর বিক্রিয়াটা। লাস্টের লাইনে আমাদের ভগ্নাংশ আছে, তারপরে আমি টোটালটাকে 2 দ্বারা গুণ করে দিয়ে একেবারে তোমার ভগ্নাংশ বাদ দিয়ে লিখবো। সবাই কাইন্ডলি এই জিনিসটা বুঝছো কিনা? যারা তুলতে চাও কাইন্ডলি তুলে ফেলাও, নোটগুলো শেয়ার করো গ্রুপে। সবচেয়ে ভালো যে নোটগুলো হবে সেগুলো থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার। আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা এটা আমরা তুলে ফেলাই। আচ্ছা, চলে আসে এবার আমরা এই বিক্রিয়াটার সমতায় যাই। আমরা উৎপাদ আগে লেখা শিখছি। তাহলে দেখো তো এখানে দর্শকায়ন কে আছে, দর্শকায়ন বাদ দিয়ে যদি লিখি সোডিয়াম আছে 2 প্লাসে, তাহলে এটুকু কত হবে 2 মাইনাস, আয়োডিন আছে 0তে, এই সোডিয়ামটা বাদ, এটুকু কত হবে 2 মাইনাস, কারণ সোডিয়াম একা 2 প্লাস, এই সোডিয়াম প্লাস 1, আয়োডিন আছে মাইনাস 1। তাহলে দর্শকায়নকে সোডিয়াম, যে সোডিয়াম আজীবন প্লাস 1 এটা বাদ দিয়ে দেবো। তাহলে কি লিখলাম দর্শকায়ন বাদ দিয়ে H2O3 2 মাইনাস প্লাস I2 S4O6 2 মাইনাস প্লাস I মাইনাস। তাহলে এবার জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া আলাদা করব। তাহলে জারণের ক্ষেত্রে কি হয়েছে, এখানে আছে 2 প্লাসে, এ গেছে 2.5 এ, তাহলে ইলেকট্রন দান করছে, তাহলে S2O3 2 মাইনাস, ও গেছে S4O6 2 মাইনাস, টেট্রাথায়োনেট আয়নে। বিজারণের ক্ষেত্রে আয়োডিন আছে 0তে, গেছে কত -1 এ। তাহলে এবার পরের পয়েন্ট কি, যে হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য পরমাণুর সমতা করব। তাহলে হাইড্রোজেন অক্সিজেন যে কয়টা অক্সিজেন বেশি থাকবে তার বিপরীত পাশে ততটা পানির অণু লিখব। তাহলে বাম পাশেও 6টা অক্সিজেন আছে, ডান পাশেও 6টা আছে, তাহলে অক্সিজেন বেশি নাই, তাহলে এখানে আমার কোনো অক্সিজেনের সমতা লাগতেছে না, ডান পাশেও লাগতেছে না। এবার ইলেকট্রনের সমতা, জারণ অর্ধবিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন তীর চিহ্নের ডান পাশে লিখবো। তাহলে এখানে সালফার আছে হচ্ছে +2 তে, গেছে 2.5 এ, তাহলে ত্যাগ করছে কয়টা 0.5টা, কিন্তু সালফার এখানে মোট আছে কয়টা 4টা, তাহলে 0.5 × 4 একবারে কয়টা হচ্ছে 2টা। তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন তীর চিহ্নের ডান পাশে। বিজারণের ক্ষেত্রে আয়োডিন আছে 0তে, গেছে কত -1 এ, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে একটা, কিন্তু আয়োডিন আছে কয়টা 2টা, তাহলে একবারে 2 ইলেকট্রন। তাহলে এটা 1 নাম্বার 2 নাম্বার। তাহলে এবার 1 আর 2 কে যোগ করব, যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান এখানে আর আমার গুণ করার দরকার নেই। 2s2o3 2 মাইনাস s4o6 2 মাইনাস প্লাস 2 ইলেকট্রন, I2 প্লাস 2 ইলেকট্রন 2I মাইনাস। ইলেকট্রন ইলেকট্রন কাটা, s2o3 2 মাইনাস প্লাস I2 প্লাস I2, এখানে Na2